আমি জাহিদ। যারা নতুন এসছেন তাদের কাছে একটু পরিচয় দেই। আমি নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য। এই অনুষ্ঠানটা মূলত আমরা করছি যারা আজকে নতুন এসছেন এবং আমরা আরো করে যাব। এটা প্রথম একটা উদ্যোগ এবং এটা আমরা প্রাথমিকভাবে দেখছি আমরা কিভাবে করতে পারি। আমাদের কিছু সিস্টেম ডেভেলপ করতে চাই। তো আমাদের উদ্দেশ্যটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি এবং সবাই সেটা মাথায় রেখে আমাদের সাথে পার্টিসিপেট করবেন, আমরা সেটা আশা করছি। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৪১টা। যারা নতুন এসেছেন আমি জানি না জানেন কিনা, এগুলো নিবন্ধিত। আমরা কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল নই। নিবন্ধন নেই এই সংখ্যাটা হিসাব করলে আরো কয়েক গুণ, মানে বাংলাদেশে আপনি মোটামুটি জানেন কিনা জানি না, নোলক পার্টি নামে একটা পার্টি আছে। নাকি যে নোলক আছে ওই নোলক, এটা হচ্ছে নাম। তো যে কথাটা বলতে চাইছি, এরকম কয়েকশো আপনি রাজনৈতিক দল পেয়েও যেতে পারেন। তো তাহলে নাগরিক ঐক্য কি চাইছে, নাগরিক ঐক্য কেন অন্যদের চাইতে নিজকে আলাদা দাবি করছে? আমরা করছি, খুব স্ট্রংলি দাবি করছি। এবং ৪১টা নিবন্ধিতর পরও আমরা রাজনীতি শুরু করেছি। আমরা একসময় রাজনৈতিক দল ছিলাম না। কেন করছি? প্রথম কথাটা হচ্ছে, এটাই আমরা আসলে আপনাদের কাছ থেকে বুঝতে চাই। এটা তো একটা যোগাযোগের ব্যাপার। আমি আমার দল করছি, আমি আপনার কাছে কিছু মেসেজ দিতে চাইছি, সেই মেসেজটা কি আপনার কাছে পৌঁছেছে? বা আপনি আপনার সমাজে যেহেতু বাস করেন, আপনি সমাজে নানা রকম তথ্য আপনার মাথায় ঢোকে, সেগুলো নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। সেই কনফিউশন গুলো আমাদের সম্পর্কে কেমন আছে সেটাও আমরা জানতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমরা বেশি জানতে চাই বরং সেই বিষয়গুলো। আমাদের সম্পর্কে আপনাদের কি বেশি জানার আছে? আমাদের সম্পর্কে আপনার মনের মধ্যে যদি কোনো ধরনের কোনো নেগেটিভ পারসেপশন থাকে নিজের মনে অথবা কারো কাছে শুনেছেন, আমরা অকপটে শুনতে চাই সেগুলো। আমরা এই ব্যাপারে আমরা সব ভালো করছি, আমরা সব সুন্দর করছি সেটা শুনতে চাইছি না। একটা উদাহরণ দিই, আমি আপনাদেরকে ক্লু ধরিয়ে দেওয়ার জন্য বলছি। আমাদের দলের আহ্বায়ক যারা মাহমুদুর রহমান মান্না ২-৩টা দল করেছেন, মানে সংখ্যা হিসাব করা যাবে। উনি একসময় জাসদ ছিলেন, পরে বাসদ করেছেন, পরে আওয়ামী লীগে গিয়েছিলেন এবং এখন উনি নিজে নতুন দল করেছেন। একটা কমন প্রশ্ন আপনি হয়তো শুনেছেন, এই জন্য আপনাকে অভয় দেওয়ার জন্য বলছি। আপনার মনের মধ্যে যদি ওই প্রশ্নটা আসে যে উনি তো দল পরিবর্তন করেছেন, সেটা কেন? এবং এটা আপনি যদি বলেন যে এটা আমি পছন্দ করি না, আপনি সেই কথাগুলো এভাবে অকপটে আমাদের কাছে বলবেন। আপনি যদি মনে করেন আমরা এইটুকু দল দিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু করতে পারবো না, আপনার সেই আস্থা আমাদের উপরে নেই সংখ্যার কারণে বা দলের সাইজের কারণে, অকপটে বলুন। বা আরো অন্য কিছু, ইট কুড বি এনিথিং। আপনাদেরকে ওই অভয়টা দেওয়ার চেষ্টা করছি যে আমরা আমাদের দল থেকে এই কথাগুলোই বেশি শুনতে চাই। কারণ আপনার কাছ থেকে যে ফিডব্যাকটা আমরা পাবো, যে প্রশ্নগুলো পাবো, সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের ভবিষ্যৎ কৌশল এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ঠিক করতে চাই। আমি যখন একটা রাজনৈতিক দল করি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা। এবং এই যোগাযোগ স্থাপনের একটা গুরুত্বপূর্ণ চেষ্টা আমাদের এখান থেকে হবে, যেটা আপনারা এখানে উপস্থিত আছেন তারা তো আছেনই। আমরা অনলাইনে যারা এটা দেখছেন তাদের কাছেও আহ্বান জানাবো, আপনারা আপনাদের যে কোনো রকম প্রশ্ন, যে কোনো রকম কনফিউশনের ব্যাপারে আমাদেরকে জানান। আপনারা মন্তব্য করে সেখান থেকে সিলেক্টেড মন্তব্যের জবাবও কিন্তু আমরা দেব। আরেকটা কথা, আপনারা প্রত্যেকে প্রাথমিকভাবে একটা প্রশ্ন করবেন, এরপর আমাদের আহ্বায়ক মানুষকে জবাব দেবেন। জবাব দেওয়ার পরও আমরা চাই যে এটার একটা বাইল্যাটারাল পার্টিসিপেশন থাকুক। ওই জবাব আপনার পছন্দ নাও হতে পারে, আপনি সেটার সাথে একটা সম্পূরক প্রশ্ন আপনি করতে পারেন, আপনি ডিবেট করতে পারেন। আমরা এই ব্যাপারগুলোই আসলে আপনাদেরকে এনকারেজ করার চেষ্টা করছি। আপনি যদি এখন আমেরিকাতে হচ্ছে দেখবেন যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটদের সাথে যেভাবে একজন সাধারণ নাগরিক প্রশ্ন করে একটা প্রেসিডেন্টকে পর্যন্ত, দে ক্যান আস্ক এনিথিং। সো আপনারাও এই প্রশ্নগুলো করার জন্য আপনাদেরকে আমি বেশি করে এনকারেজ করছি। আবারও বলি, এটুকু বলে প্রাথমিকভাবে শেষ করছি, সেটা হলো আপনার মনের কনফিউশন গুলো, নেগেটিভ পারসেপশন গুলো যেগুলো আপনি নিজের মনে আছে অথবা শুনেছেন, সেগুলোই বড় বেশি করে আমাদেরকে করুন। আমরা সেটা চাইছি। এবং আমাদের কাছে আপনার এক্সপেকটেশন কি, আমাদের ড্রব্যাক কোথায়, সবকিছু আমাদেরকে জানান। বা এই দেশটাকে আপনি ঠিক কিভাবে দেখতে চান। যেমন ধরুন আমরা নাগরিক ঐক্য বলি আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই। এখন এই কল্যাণ রাষ্ট্র কনসেপ্টটা আমাদের অনেকের কাছে খুব ক্লিয়ার না। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে ক্লিয়ার। আপাত দৃষ্টিতে মনে হয় যে কল্যাণ রাষ্ট্র মানে একটা রাষ্ট্র জনগণের কল্যাণ করছে, সবাই তাই বলে, কিন্তু এর কতগুলো একদম স্পেসিফিক নিয়ম আছে। একটা ছোট উদাহরণ আপনাদেরকে আমি যদি দেই, সেটা হচ্ছে এই রকম, একটু খেয়াল করে দেখুন। আমাদের করোনা হলো না, করোনায় আমাদের মানুষ না খেয়েছিল, বাসায় সব বন্ধ করে দেওয়া হলো, অফিস টফিস সাধারণ ছুটির নামে মানুষ না খেয়েছিল। আপনারা কি জানেন সরকার মানুষকে কতটুকু ত্রাণ দিয়েছে?
সরকারের একটা প্রেস নোট হয়, 26 জুন শেষ প্রেস নোটটা হয়েছে, লকডাউন শুরু থেকে শেষ পর্যন্ত, এতে 3 মাসে সরকার যে পরিমাণ ত্রাণ দিয়েছে আমি হিসাব করেছি, প্রতিদিন সরকার মানুষকে যে চাল দিয়েছে মানুষ দিয়ে যদি ভাগ দেই সংখ্যাটা হচ্ছে 14.55 গ্রাম। আমি আবারও বলছি, সরকার বলছে 7 কোটি মানুষকে এত লাখ টন চাল দিয়েছে, আমি হিসাব করেছি, তাতে দাঁড়ায় একজন মানুষকে আপনি প্রতিদিন 14 গ্রামের বেশি চাল দিয়েছেন। টাকা দিয়েছেন কত? 3 মাসে 20.5 টাকা। তাতে হিসাব করলে দেখুন ওই 25 পয়সার মতো করে পড়ে। আপনি বলছেন আপনি প্রচুর মানুষের জন্য কাজ করছেন, কিন্তু আপনি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় টাকা দিচ্ছেন না। কিন্তু এই সরকারটাই আবার আমাদের যখন মেগা প্রজেক্ট গুলো হচ্ছে বাজেট দেখবেন সেগুলোতে প্রচুর টাকা দিচ্ছে। আমরা এই ধরনের সরকার ব্যবস্থার খুব স্ট্রংলি বিরোধিতা করি। আমরা ধরে নিচ্ছি যে আপনি চুরি করেন না, এই যে ত্রাণের কথা সোকল বলা হচ্ছে মধ্যে একটা বড় অংশ চুরি। আমরা বলতে চাই একটা স্টেট আসলে মানুষের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবস্থা করবে, স্বাস্থ্যের ব্যবস্থা করবে, চিকিৎসার ব্যবস্থা করবে, মানুষের পড়াশোনার ব্যবস্থা করবে এবং মানুষের বিপদে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য করবে। একটা কল্যাণ রাষ্ট্র কিন্তু সেটা। আমরা এই রকম রাষ্ট্র থেকে অনেক দূরে আছি। এগুলো নিয়ে আমরা আরো আপনাদের সাথে আলাপ আলোচনা চালাবো, করবো, মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তো এই মেসেজগুলো কি আমরা আপনার কাছে ঠিকঠাক মতো নিয়ে যেতে পেরেছি? না পেরে থাকলে কেন পারিনি? আপনারা যারা এসছেন নতুন, তারাও কিন্তু আমার টার্গেট গ্রুপ, আপনার কাছ থেকে আমি রিচ করতে পেরেছিলাম? আমার যদি না পেরে থাকে সেটা কেন বলে আপনার মনে হয়? এই যাবতীয় সবকিছুদেরকে দিয়ে আমাদেরকে একটু এনরিচ করুন, আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করুন। আমরা আপনাদেরকে আসলে আজকে আসতে বলেছি সেই কারণে। আপাতত ধন্যবাদ, এবং আমরা আমাদের এখন মূল সেশনে ঢুকছি। আপনারা আপনাদের প্রশ্ন করুন, আমাদের আহ্বায়ক মহাশয় সেটা জবাব দেবেন। ধন্যবাদ। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার জাহেদ আমাদের আজকের এই কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বলেছেন। আসসালামু আলাইকুম সাথীরা। ডাক্তার জাহেদ আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য, তার সাথে আমার পরিচয় একেবারেই ভিন্ন একটা আঙ্গিকে। এখানে আমার সঙ্গে আরো যারা আছেন তাদের একটু পরিচয় করতে পারেন, সেন্ট্রাল কমিটির অনেকেই আছেন, কিন্তু আমাদের এই ফ্ল্যাঙ্কে যারা আছেন, আমার বাম পাশে শহীদুল্লাহ কায়সার, উনি আমাদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী। তার পাশে সহযোগী অধ্যাপক নাজমুস সাদাত, আর একেবারে ডান পাশে আছেন কূটনীতিক সাকিব আলী। এই দুইজন একেবারে ডানের বাঁয়ে, তারা কিছুদিন আগে যোগ দিয়েছেন, কিন্তু অল্প দিনের মধ্যেই তারা কাজের মধ্যে দিয়ে আমাদের সাথে একাত্ম। ওনারা আমাকে সহযোগিতা করবেন। ইতিমধ্যে আমি যেটা শুনেছি, অনেকেই জানি ঠিক কত 300 বা তার কিছু বেশি যারা অনলাইনে আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জাহিদ যেটা বলেছেন তার সাথে একটা জিনিস যুক্ত করব আমি কেবল, সেটা হচ্ছে এইখানে আমরা যাদেরকে ইনভাইট করছি, যাদেরকে আশা করি, তাদেরকে বন্ধু হিসেবে আশা করি। রাজনীতি তো লড়াই আছে, প্রতিপক্ষ আছে, প্রতিপক্ষকে এখানে এই ডিবেটে আশা করছি না। সেই ধরনের প্রশ্ন নিয়ে কেউ আসলে সেটার জবাব তো এখানে হবে না। এখন এই যে শুনলেন যে কত করে আসলে ত্রাণ দেওয়া হয়েছে চাল বা অর্থে, এখন এই নিয়ে কেউ যদি ডিবেট করে না ঠিক নয় এটা, এই তো এই বিতর্ক এখানে করা যাবে না। উনি যদি আর কোথাও তথ্য দিয়ে এটা প্রমাণ করতে পারেন করবেন। এখন স্বাস্থ্য বিভাগের একজন গাড়ি চালক 200-300 কোটি টাকার মালিক, কিভাবে হলো? গভর্নমেন্টকে আনসার করতে হবে। আর গভর্নমেন্টের কোনো লোক যদি বলে আপনি অযথা গভর্নমেন্টকে কেন দোষারোপ করবেন, এই আলোচনা এখানে করছি না। সোজা কথায় এই সরকার হচ্ছে দখলদার সরকার, এইটা আমাদের সিদ্ধান্ত, এটা সবাই দেখেছেন। এটা নিয়েও কেউ বিতর্ক করবে, সেই বিতর্ক করবো না। একটা দখলদারকে তার দখলদারিত্ব থেকে উচ্ছেদ করাই কাজ। পারছি কি পারছি না, কতদিন লাগবে সেটা অন্য, কিন্তু কেউ
তার থাকাটাই জাস্টিফাই করবার জন্য প্রশ্ন করবেন, সেটারও জবাব দেবো না। এইরকম একটা বেস লাইন আমাদের ডেফিনেট আছে, সেটা মনে রেখে কথা বললে ভালো হবে। আর এরকম প্রশ্ন কেউ করতে তো পারেন, সেটা জবাব আমি দেব, কিন্তু ওই জবাবটা বা আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে জবাবটা কোনোভাবেই একটা বিরোধাত্মক জায়গায় না যায়, এই জন্যই এই সতর্কতার কথা বললাম। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন করতে পারেন, অনলাইনে যে প্রশ্নগুলো আছে সেগুলো যা যেখানে নেবেন এবং আরও যারা আছেন তারা নেবেন, আমাকে বলবেন, সেগুলোর জবাব বলবো আমি। আর এখানে বিশেষ করে একেবারেই নবাগত আমি দেখছি 5জন 7জন এসছেন। আমি আগেই বলেছি প্রায়োরিটি তাদের, আপনারা প্রশ্ন করলে প্রথমেই করতে পারেন, সেটা আরো বেশি ভালো হবে। থ্যাংক ইউ। যে নাগরিক ঐক্যের কথা বলছেন, সেখানে সমাজের সর্বস্তরের মানুষ থাকবে নাকি একটা নির্দিষ্ট মতাবলম্বী বা যারা মনে করে হচ্ছে দেশের রাষ্ট্র ক্ষমতা সম্পর্কে বর্তমান নীতি আছে, সেই নীতি আপনারা কতটুকু বাইরে কাজ করতে পারবেন, বা বৈদেশিক রাষ্ট্রনীতি বা ভারতের সাথে আমাদের সম্পর্ক, এই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলো যেভাবে ভারত নির্ভর বা যেভাবে উন্নত নির্ভর, আপনারা এখান থেকে কতটুকু বের হয়ে আসতে পারবেন? ঠিক আছে, এই প্রভাব বলুন আপনারা কতটুকু দেশকে আলাদা করতে পারবেন, এই সম্পর্কে আসলে জানতে চাচ্ছি। আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি, সবার বোঝার জন্যে, আর যারা অনলাইনে আছেন, অনেক সময় মাইক্রোফোনের ডিস্টারবেন্সের কারণে ঠিকমতো শব্দ গ্রহণ করতে না পারবার কারণে তারা হয়তো বুঝবেন না, বলে আবার বলি, যদি আপনি মনে করেন যে না প্রশ্নটা ঠিকমতো আমি বুঝিনি, তখন আবার বলবেন। প্রথম আপনি বলেছেন নাগরিক ঐক্য কি সব নাগরিকের জন্য উন্মুক্ত কিনা। হ্যাঁ, এটা সব নাগরিকের জন্য উন্মুক্ত, কিন্তু এটা একটা রাজনৈতিক দল। এখন আপনি অন্য একটা রাজনৈতিক দলের সদস্য হয়েও এই রাজনৈতিক দলের সদস্য হবেন, সেটা তো হয় না। একই সঙ্গে আপনি দুই পার্টির সদস্য হতে পারেন না। এছাড়া এখানে কোনো বিধি নিষেধ নাই। আমাদের একটা ঘোষণাপত্র আছে, গঠনতন্ত্র আছে, এগুলো মেনেই কেউ দল করবেন। সমর্থক যারা তাদের কথা আলাদা, কারণ সমর্থন যিনি করেন তিনি সমস্ত কিছু বুঝে সমর্থন নাও করতে পারেন, একটা অংশ ধরে করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে বৃত্তের মধ্যে আমরা আছি, সেটা এই রিলিফ চুরি হতে পারে, দুঃশাসন হতে পারে, আন্তর্জাতিক নীতির প্রশ্ন হতে পারে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বা দেশের অভ্যন্তরে অন্যান্য নীতির ক্ষেত্রে আমরা কতখানি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো, আমরা রাইট। আমি আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে এই ব্যাপারে গ্যারেন্টি দিচ্ছি যে আমাদের কোনো টিউটর নেই। যে বিষয়গুলো প্রশ্ন করেছেন, আমরা কোনো টিউটর জবাব দিচ্ছি না। আমরা সম্পূর্ণভাবেই বাংলাদেশের সার্বিক স্বার্থকে সবার উপরে বিবেচনা করছি, এবং এই জায়গাতে আমরা কম্প্রোমাইজ করছি না। এখন চলতে চলতে যেতে যেতে ইস্যু টু ইস্যু হয়তো এক একজনের মধ্যে এক এক রকম হবে। সেটা এমনও হয় যে দল যারা করছেন, দলের নেতা, তাদের মধ্যেও কোনো কোনো ইস্যু নিয়ে একটু তফাৎ হয়, যে এটা এরকম না হয়ে এরকম হতে পারে। আমাদের মধ্যে ততখানি গণতান্ত্রিক চর্চা আছে যে আমরা এগুলো আলোচনা করে নিষ্পত্তি করতে পারি। এখন পর্যন্ত এত বড় কোনো সমস্যার সম্মুখীন হইনি। আমি আসলে
শেষ যে জিনিসটা বলেছেন, ভারত নীতি বা বর্তমান সরকার কিংবা বিএনপি, প্রায় সব সরকার প্রায় ভারত নির্ভর এমন একটা কথা আছে। তো আপনারা এই থেকে কতটুকু দেশকে সরিয়ে আনতে পারবেন বা কতটুকু দেশকে রক্ষা করতে পারবেন, সীমান্ত হত্যা এইসব নিয়ে আসলে জানতে চাচ্ছি। এই জবাবটা কি এখন দেব নাকি এই রিলেটেড আরো প্রশ্ন আসতে পারে তখন দেব? প্রশ্নটা রাখি, আপনি রাখেন, পরে এটার উপরে বলবো। আপনার প্রশ্নের জবাব যেটা দিয়েছে সোফার, এটার ব্যাপারেও যদি আপনার কোনো ওই অংশের জন্য যদি কোনো ক্লারিফিকেশন থাকে, কোনো সম্পূরক প্রশ্ন থাকে, আপনি করতে পারেন। আমরা সেটাকে করছি, আর এই ইস্যুটা আসবে পরে। এই ব্যাপারে আপাতত আপনি স্যাটিসফাইড? এবার নেক্সট একজন প্লিজ। আমাদের নাম আছে, নাম কি থাকবে আমরা আপনারা ভলান্টারি করলে সবচেয়ে ভালো হয়। নাম এবং পরিচয় দিয়ে তারপর প্রশ্নটা করুন। আমি সিদ্ধাতুল মুনতাহা পল্লী, পেশায় আমি একজন ডেন্টিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট। তো আমার কথা হচ্ছে, আমরা যারা মেডিকেল টেকনোলজিস্ট আছি, যারা কারিগরি বোর্ডে আছি, বর্তমান সরকার কারিগরি বোর্ডটাকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে বলে বলেছেন, কিন্তু এক্ষেত্রে দেখা যায় কারিগরি শিক্ষাটা নিয়ে তারা বেকারত্ব কমানোর জায়গায় বেকারত্ব অনেক বেড়ে গেছে। কারণ দেখা গেছে আমাদের যে সার্কুলার কম, সরকারি চাকরির ক্ষেত্রে যদি আমরা আমাদের অনেক বছর মানে আমার পড়া শেষ হয়েছে 2014-তে, তারপরে আমরা ফার্স্ট টেকনোলজিস্টের একটা সার্কুলার আসলে, তা আসার পরে ঠিক আছে আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু অ্যাপ্লাই করার পর আমরা খুব হতাশ যে আমরা কি চাকরি পাবো, কারণ ঘুষ ছাড়া এখন চাকরি সম্ভব না। তো আমরা আসলে এমন কাউকে চাচ্ছি যারা আমাদের যে এই ধারণাটা যে হ্যাঁ আমরা যারা স্টুডেন্ট আছি আমরা ঘুষ ছাড়া আমরা আমাদের মেধা দিয়ে চাকরি পাবো, সরকারি চাকরি পাবো, এই আশাটা কি আমরা আপনাদের দ্বারা করতে পারি? এটাই আমার প্রশ্ন। আমরা তো লড়াইটাই করছি এটার জন্য। আমরা আমাদের ঘোষণায় বলছি আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই। কল্যাণ রাষ্ট্র কনসেপ্ট এক এক দেশের বাস্তবতার নিরিখে এক এক রকম হয়। কেউ অনেক বেশি এগিয়ে যেতে পারেন, কেউ হয়তো রিসোর্সেস তত নাই বলে অতখানি এগিয়ে যেতে পারেন না। কিন্তু যে কোনো কল্যাণ রাষ্ট্রের মূল লক্ষ্যটা হবে, তার প্রায়োরিটি হবে জনগণের কল্যাণ। সে যখন বাজেট করবে, সে যে কোনো রকম পলিসি করবে, সেই পলিসির মধ্যে তাকে খেয়াল করতে হবে যাতে এতে জনকল্যাণটাই বেশি হয়। আপনি যে কথা বলছেন এটার মানে কি? আপনি ফার্স্ট ডিভিশন পান নাই, অথবা আপনার রেজাল্ট অত ভালো না, তবু আপনি শুধুমাত্র দল করেন বলে চাকরি পেয়ে যাচ্ছেন। এটা তো একদম নেহাইতে একটা দুর্নীতি, দলবাজি। এটা বন্ধ করা একটা সাধারণ সৎ রাজনীতির জন্য দায়িত্ব। কাজে আমরা ধরেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এগুলো কোনো প্রশ্রয় দেবই না, এবং যতদিন পর্যন্ত আমরা আন্দোলন করছি যেভাবে করছি আমরা এগুলোর বিরোধিতাই করতে থাকবো। যে কোনো দুজন গেস্টের জন্য, আমাদের দুজন গেস্ট আছে তাদের জন্য জায়গা দিতে হবে, যে কোনো দুজন। আপনি কি এই ব্যাপারে কোনো সম্পূরক প্রশ্ন করতে চাইছেন? আমরা এক্সপেক্ট করি, আমি বারবার বলছি যে আমরা সবকিছু দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারছি, এটা আমরা এক্সপেক্ট করি না। আপনার যদি পাঁচটা কোনো কিছু জানার থাকে বা এই ব্যাপারে আপনার কোনো দ্বিমত থাকে, ফিল ফ্রি টু এক্সপ্রেস প্লিজ। আসলে বিষয়টা হচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিস্টের দরকার আছে প্রতিটা হসপিটালে, চেম্বারে দরকার আছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মেডিকেল টেকনোলজিস্টের কাজগুলো করছে যারা নাকি ডাক্তারের সিনিয়র দিচ্ছে, তাদেরকে দ্বারা মেডিকেল টেকনোলজিস্টের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের সাথে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা ওই কারণে আমরা আমাদের পদটা পাচ্ছি না। তো এই বিষয়গুলো, এই যে যে বিষয়গুলো আছে এগুলো যদি ঠিকভাবে তদারকি করা হয় তাহলে হয়তো আমরা আমাদের জায়গাটা পেয়ে যাব। তো এই বিষয়ে কি আপনারা ভবিষ্যতে কোনো আমাদের যদি আপনার সুযোগ আসে তাহলে এই নিয়ে কি আপনারা কোনো কাজ করতে পারবেন, আমাদের এরকম আশা দিতে পারেন? বিষয়টা বুঝে দেখবেন, এটা একটা টেকনিক্যাল প্রবলেম। মানে এরকম হয় না ওভার এমপ্লয়েড হয়ে গেছে, কাজ দেওয়া যাচ্ছে না,
ডাক্তারের কাজ এটা নয়, যেটা টেকনোলজিস্টের কাজ তারা করছে। এটা শুধু আপনার এই ডেন্টাল সার্জারি বা ডেন্টাল ইয়ের মধ্যেই যাচ্ছে, তার অন্য জায়গাতেও এরকম আছে যে যার কাজ তিনি করছেন না আর অন্য কাউকে কাজ দেওয়া হচ্ছে। এইটা সেক্টর টু সেক্টর এরকম কাজ করতে হবে। এগুলো যখন অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পাবো তখন আরো নির্দিষ্ট করে বলতে পারবো। তবে এখন বলতে পারি সেটা হচ্ছে যে প্রপার প্ল্যানিং না থাকলেই এইরকম জ্যামিং হয়। অ্যাডমিনিস্ট্রেশনে বলেন যে কোনো কিছুতেই, যদি আপনি ট্রাফিকের জন্য প্রপার প্ল্যানিং, ট্রাফিক বলতে আমি সব রকম ট্রাফিককে বোঝাচ্ছি, তাদের যদি সেই প্ল্যানিং না থাকে তাহলে সেরকম জায়গায় তারা আটকাবেই। যেমন আপনাদের এখানে আটকেছে, এরকম অনেক জায়গাতে আছে। নিশ্চয়ই আমরা এগুলোর প্রতি অ্যাটেনশন দেবো। আমি আপনাকে একটা কথা বলি, খেয়াল করুন, আমি যারা নতুন এসেছেন, মানে পৃথিবীতে কি কোনো একটা দেশ আপনি দেখাতে পারেন যেখানে একটা স্পেসিফিক মন্ত্রণালয়, একটা স্পেসিফিক পেশার মানুষ ঠিকঠাক মতো সেবা পাচ্ছে, ওই মন্ত্রণালয় ঠিক মতো চলছে, বাকিগুলো চলছে না? হয়। যেই দেশে খারাপ হয় প্রত্যেকটা মন্ত্রণালয় খারাপ। আমাদের একটা, এখন আমরা স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলছি কারণ ফোকাসটা এখানে, আমাদের অন্য মন্ত্রণালয়গুলো ঠিক আছে। তো আমরা পৃথিবীতে যখন দেখবেন যেই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে সেই দেশটাই ঠিক মতো চলছে। আসলে ওর প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করে, ওর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক মতো কাজ করে। ওখানে খিচুড়ি রান্না করার জন্য বিদেশে যেতে পারমিশন দেওয়া হয় না। তো আমরা ওই কাজটাই করার চেষ্টা করছি। স্টেটটার চরিত্রটা কেন্দ্রীয় ভাবে পাল্টাতে হবে। সেটা পাল্টানোর আগ পর্যন্ত আসলে আপনি আপনার একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে কথা বলবেন, সেটার প্রতি আমরা সিম্পাথাইজড আছি, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে ওই সেন্ট্রাল জায়গাটা ঠিক হওয়া ছাড়া আসলে দীর্ঘমেয়াদে কোনো কিছু ঠিক হয় না। আমরা সেই সেই লড়াইটাই চাই, সেই লড়াইটাই করতে চাইছি এবং আপনাদেরকে আমরা সেই লড়াইয়ের সাথে চাইছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক, নাগরিক ঐক্য। আমার প্রশ্নটা হচ্ছে যে 90-এর দশকে যুব সমাজের যে অবস্থান ছিল, বর্তমান সমসাময়িক সময়ে যুব সমাজের কি আপনি কোনো পরিবর্তন বা সামাজিক অবক্ষয় দেখতে পাচ্ছেন বা উন্নতি দেখতে পাচ্ছেন? কিংবা আপনি বলছেন যে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে নাগরিক ঐক্য কাজ করবে, তো সেক্ষেত্রে যুব সমাজের জন্য একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে আপনি কি কি দিক নির্দেশনা দিবেন? ধন্যবাদ। প্রথম কথা হলো 90, আমি আগে যে কথাটা বলেছিলাম সেটাই আবার সম্ভবত ওখান থেকে টেকনিক্যালি আমাকে বলা হচ্ছে যে প্রশ্নটা বললে আমি এখান থেকে বললে এটা যেরকম ক্যাচ করে সবাই বাইরে থেকে শুনতে পারবে। আপনি প্রশ্নটা করেছেন 90-এর দশকে যুব সমাজকে যেরকম করে দেখেছি এখন কি সেরকম দেখতে পাচ্ছি, পরিবর্তন দেখছি, পরিবর্তনটা কি রকম, কোনো অবক্ষয় দেখতে পাচ্ছি অথবা কেমন? এই যুব সমাজকে যথাযথভাবে কাজে লাগানো, তাদের অবস্থার পরিবর্তনের জন্যে আমরা যে কল্যাণ রাষ্ট্রের কথা বলছি সেই কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট অনুযায়ী এদের জন্য কি কি করব। ঠিক আছে, প্রথম কথা হলো 90 আর 20, 2020, 30 বছরে যুব সমাজের পরিবর্তন হবে। এমনি আমরা জেনারেশন গ্যাপ বলি না, আমাদের অনেকের কাছে জেনারেশন গ্যাপ সম্পর্কে খুব ধারণা নেই। আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করে দেখেছি। ধরেন আমার ছেলের সঙ্গে আমি যখন কথা বলি, বুঝতে চাই যে ওর বয়সে আমি কিরকম করে কথা বলতাম, আমি কি ভাবতাম, আমার মধ্যে কিরকম স্বপ্ন থাকতো, আমি কোন রকম গান শুনতে পছন্দ করতাম, কোন রকম সিনেমা দেখতে পছন্দ করতাম, এখন তারা কোন রকম করে। আমি একটা বিরাট পরিবর্তন দেখেছি। প্রথম কথা হচ্ছে এই জেনারেশন হলো আইটি জেনারেশন। আর এমনি একটা কথা আছে, এরকম করে যদি আমি বলি, a son is more knowledgeable than the father, মানে আমি তার বয়সে যতখানি জ্ঞান পেয়েছিলাম, পৃথিবী এগিয়ে যাওয়ার কারণে সে তার বয়সে এর চাইতে অনেক বেশি জ্ঞান পায়। এখন একটা স্মার্টফোন মানে হোল ওয়ার্ল্ড। সেই অর্থে যারা বলেন যুব সমাজ নষ্ট হয়ে গেছে, বিভ্রান্ত হয়েছে, অধঃপতিত হয়েছে, তাদের অবক্ষয় হয়েছে, তাদেরকে আমি পাশাপাশি একটা জিনিস প্রথম দেখতে বলবো যে এই যুব সমাজ এখন যারা আছে তারা আমাদের সময়ের চাইতে অনেক অ্যাডভান্স নলেজ অনুযায়ী। ধরেন আমাদের দেশে এই যে চাকরি নিয়ে, এমপ্লয়মেন্ট নিয়ে অনেক লড়াই ইত্যাদি ইত্যাদি,
আমরা সব সময় সরকারি চাকরি পাচ্ছি কিনা, বেসরকারি জায়গায় চাকরি পাচ্ছি কিনা ভাবছি, কিন্তু এখন নেটের কারণে অথবা এই আইটি ডেভেলপ করবার কারণে সেলফ এমপ্লয়মেন্ট বলে একটা কথাই চালু হয়েছে। এই সেলফ এমপ্লয়মেন্ট আমাদের সময় কিন্তু ভাবতেই পারতাম না, কিন্তু এখন সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছে, নিজের থেকেই করছে। এই যে ধরেন প্যান্ডেমিকটা যখন শুরু হয়েছে তখন আমাদের দলের মধ্যেই এরকম হয়েছে, যুবকদের মধ্যে কয়েকজন যারা চাকরি হারিয়েছেন বা কাজ হারিয়েছেন, বিভিন্ন রকম বিপর্যয়ের মধ্যে পড়েছেন, ওরা নিজেরা নিজেদেরকে ম্যানেজ করেছেন, পরিবারকে সাহায্য করেছেন। কেউ সেটা হয়তো আপনার পাঠাও চালিয়ে, কেউ হয়তো আপনার অন্য কোনো একটা প্রজেক্ট হাতে নিয়েছে, এরকম করে করছে। এই দিক থেকে যদি দেখেন তাহলে যুব সমাজের পজিটিভ দিকটা আমি বেশি দেখব। আর যেটা নিয়ে বেশি প্রোপাগান্ডা করা হয়, ছাত্র সমাজ এখন স্বার্থপর হয়ে গেছে, যুব সমাজ স্বার্থপর হয়ে গেছে, ওরা আগের মতো আর দেশকে ভালোবাসে না, এই কথাগুলোরও একটা রিলেটিভ স্টাডি আছে। সে রিলেটিভ স্টাডিটা হলো কিরকম, ধরেন আমাদের সময় আমরা অত বেশি জানতাম না বলে, ওই ইগনোরেন্স ইজ ব্লিস বলে, আপনি জানেন না বলেই একটা জিনিসের প্রতি এক ধরনের অন্ধ আনুগত্য পোষণ করেন। এখন কিন্তু ওরা অন্ধ আনুগত্য পোষণ করছে না। আজকে আওয়ামী লীগ বা তার জোট ক্ষমতায় আছে এবং সেই শাসনটা দুঃশাসন, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমার বয়সে হয়তো লড়াইটাই প্রধান, আমি নেমে গেছি, আমি আর কিছু ভাবিনি। কিন্তু এই বয়সের যুবকটা হয়তো প্রশ্ন করছে যে কিন্তু আমি তো জানি এরপরে যিনি আসতে পারেন তিনি আসলে কেমন হবে, অথবা এই পরিবর্তন একটা ইতিবাচক পরিবর্তনের জায়গায় যেতে পারে কিনা, অথবা যে রাজনীতিবিদকে তিনি সামনে দেখছেন উনি একই সঙ্গে আমেরিকার বলেন, ইউরোপের বলেন, পৃথিবীর বিভিন্ন জায়গাতে পরিবর্তনটা কিরকম হয়েছে, সেখানে নেতৃত্ব কেমন, অতীতের ইতিহাস বোঝা, এই বিষয়ে তার নলেজ অনেক বেশি ভালো। সেই কারণে মানে এমনিতে হয় না, যখন মানে নলেজ বাড়ে তত বেশি লজিক্যাল রিজনিং হতে থাকে এবং তখন ব্লাইন্ড ডেডিকেশনটা কম হয়। আমি মনে করি যে অবক্ষয়ের প্রশ্ন যেটা বলা হয় সেটা বিভিন্ন রকম। মানে ধরেন আমরা অবক্ষয় বলি, যুব সমাজ এখন নেশায় আসক্ত। এই যুবকদের মধ্যে আমি শুনছি অনেকেই বলবেন যে কেন মারিজুয়ানাতে অসুবিধা কি, পৃথিবীর বহু দেশে মারিজুয়ানা তো লিগ্যাল আছে, বহু দেশে উইড লিগ্যাল আছে, তো আমাদের দেশে লিগ্যাল করা হবে না কেন? এইটা ঠিক বলছেন কিনা ওই বিতর্ক আমি যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে আমি এই একটা দিয়ে তাকে সম্পূর্ণ অধঃপতিত হয়েছে বলছি যে তার আরেক দিকে দেখেন, যেই যুব সমাজের কথা আমি বলছি যে আন্দোলন করছে না, সেই যুবক সেই ছাত্ররাই কোটা আন্দোলনের মতো এত বড় আন্দোলন করছে। তারাই ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন করেছে, যে সরকার বিরোধী দল কত বড় শক্তি সম্পন্ন পাত্তাই দেয় না এবং তাদেরকে কি রকম হেনস্থা করছে তাদের কাছে বার্তারত করেছে। নিরাপদ সড়ক আন্দোলন যে কিশোররা করেছে, তারা তো আন্দোলনও করছে এবং তাদের স্লোগানটাও খেয়াল করেন, আমরা এসেছি রাষ্ট্রযন্ত্রের মেরামত করবার জন্য। এটা তো অনেক বেশি একটা কনসাসনেসের প্রমাণ বহন করে। আমি এটা মানি যে পুঁজিবাদী সভ্যতার বা পুঁজিবাদী সমাজের যে বিকাশ হয়েছে, এই বিকাশের মধ্যে যত অপভ্রংশ আছে, এর মধ্যে যত নীতিহীনতা আছে, নৈতিকতাহীনতা আছে, সেগুলো তাদের অনেকাংশে গ্রাস করেছে। সেটা ঠিক, সেটা থেকে মুক্ত করবার জন্যে আমাদের যে আরো ইতিবাচক রাজনীতি দেবার কথা ছিল, গঠনমূলক রাজনীতি দেবার কথা ছিল, সেটা আমরা দিতে পারিনি। কেন পারিনি সেই আলোচনাটা ভিন্ন, তার জন্য আমি শুধু বিরোধী দলকে দায়ী মনে করবো না, এই সরকার রাজনীতি তো করতেই দেয় না। সব মিলে তাদের সামনে যে একটা নিদর্শন দেওয়া, তাদের সামনে দিক নির্দেশনা হাজির করা, এই সুযোগটাই কমে যাচ্ছে। কিন্তু খেয়াল করেন, এত সত্ত্বেও ডাকসু ইলেকশন যখন প্রায় 3 দশক পরে হচ্ছে, তখন তারা জাজমেন্টে ভুল করেনি। যদি প্রপার ইলেকশনের রেজাল্ট হতো তাহলে হয়তো দেখা যেত যে আরো বৃহৎ আকারে এরা বিজয় লাভ করতো এবং যারা ক্ষমতায় থেকে দখলদারিত্ব, ভর্তি বাণিজ্য, যা যা করেছে, সিট বাণিজ্য, সবকিছু পরাজিত হতো, তারা জিততো। তখন আমরা কি বলতাম, কত বেশি কনসাস থাকলে যে 30 বছর রাজনীতি তাদের কাছে যায়নি, তারপরেও তারা তাদের সিদ্ধান্ত নিতে ভুল করেনি। আমি এই জন্যই মনে করি যে হ্যাঁ, এলিমেন্ট অফ ডিস্ট্রাকশন বলেন, এলিমেন্ট অফ ডেভিয়েশন বলেন, বা যেটাকে অবক্ষয় বলছেন, সেটা তো নিশ্চয়ই আছে, কিন্তু সামগ্রিকভাবে বিশ্ব যেরকম করে এগিয়ে গেছে, বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ সেটার সঙ্গে কোপ আপ করেছে, সেটার সঙ্গে মোটামুটি স্পিডেই গেছে এবং এটা লজেবল।
প্রশংসার যোগ্য। বলতে চাইলে বলেন, আপনি যদি আপনারা কিছু এই প্রেক্ষিতে বলতে তো আপনি বলতে পারেন, তো বলছেই কয়েকবার ডাক্তার সাহেব। ধন্যবাদ। থ্যাংক ইউ জি। নেক্সট। মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য পরিষদ। নাগরিক ঐক্য, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী লীগ ছাড়ে আসছেন কেন? আওয়ামী লীগ ছাড়ে আসছেন এখন আপনার প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে যে আপনাকে আমি প্রশ্ন করি যে আপনার কি মনে হচ্ছে যদি থাকতাম তাহলে কি হতো? মানে একটা লোক খুঁজে পাওয়া মুশকিল যাকে আপনি আঙ্গুল তুলে দেখাতে পারবেন না যে তুমি এই 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 করেছো যা দেশের জন্য সর্বনাশের। ওর মধ্যে থেকে একটা শুদ্ধ লোক বার করাই কঠিন, কিন্তু শুদ্ধ লোক আছে। কিন্তু আওয়ামী লীগ এত বছরের দল, সেইখানে ত্যাগী লড়াকু অনেক মানুষ আছে, তারা তো সামনেই আসতে পারে না। তাদের সাধারণ সম্পাদক যেটা বলেছেন সব হাইব্রিড, সব কাউয়া, কত কি কথা বলেছেন না, ফানি কথা বলেছেন, কিন্তু সেই কথার মধ্যে এক ধরনের নির্মম সত্য আছে। আমি বরঞ্চ মনে করি চলে এসছি যে বেঁচে গেছি। এটা ঠিক, ওদের অনেকে যারা আমার চাইতে জুনিয়র ছিল, যারা আমার সাথে মানে আমার কর্মীর মতো ছিল, তারাও তো হাজার কোটি টাকার মালিক হয়েছে, সেই তুলনায় আমি কষ্ট করে চলি। কিন্তু তারপরে যে রেসপেক্ট আছে, যে আপনি এখানে আসছেন, আমাদের বিরুদ্ধের লোক না তো, আপনি আসছেন, ওদের কাছে এরকম লোক যায় না। মানুষ যদি একটা ভোট হয় তাহলে ওদের এখন খবরই পাওয়া যাবে না, আমি এরকম মনে করি। সো আই এম হ্যাপি দ্যাট আই এম আউট অফ দ্যাট। বলেন পারে না, নেক্সট কেউ? না বলবে তো নিশ্চয়ই, অনলাইনে কিছু নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে সম্পূরক প্রশ্ন যে যিনি প্রশ্ন করেছেন তিনিই করবেন, আমরা তার থেকে বেরিয়ে আসি। ধরুন যে এই প্রশ্নে ওনার কোনো সম্পূরক প্রশ্ন নেই, আপনাদের কারো আছে, আপনারা সেটা করতে পারেন এবং হ্যাঁ নিজের প্রশ্ন অবশ্যই অবশ্যই। আমার নাম ওবায়দুল্লাহ মামুন, সময় টিভিতে কাজ করি। আপনি তো ডাকসুর সাবেক নেতৃত্ব দিয়েছেন, তো সেই হিসেবে আমরা দেখলাম যে সম্প্রতি ডাকসুর সাবেক ভিপি নুরুর বিরুদ্ধে ধর্ষণ মামলা, সহযোগী বা ধর্ষণ মামলা আসামি হিসেবে মামলা করা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ডাকসুর সাবেক নেতা হিসাবে? আর একটি বিষয় হচ্ছে যে সেকেন্ড কোশ্চেন, সরকারের এই প্যান্ডেমিক পিরিয়ডে অর্থাৎ করোনাকালে আমরা দেখলাম যে আপনার স্বাস্থ্য খাতে যে ব্যাপক দুর্নীতি অনিয়মের যখন সারা দেশ বা ব্যাপক দুর্নীতির চিত্রগুলি উঠে আসছে, আপনি এর আগে যখন দেখতাম যে সরকার বিরোধী বিভিন্ন, সরকার বিরোধী বলবো না, সরকার অনিয়ম আপনার যে ভয়েসটা যে জায়গায় ছিল, আমরা এই প্যান্ডেমিক পিরিয়ডে আপনার সেই জায়গাতে আপনার একটা নীরব ছিলেন বলা চলে কেন? দুটো প্রশ্ন, একটি ডাকসুর বিপি নুরুল হক নুরুল মামলা প্রসঙ্গ, আর একটি হচ্ছে যে সরকারের সম্প্রতি অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আপনার সেই আগের যে ভয়েসটা ছিল সেটি আমরা লক্ষ্য করছি না। ধন্যবাদ। আপনি দুটো প্রশ্ন করেছেন, পরের প্রশ্নটা আমি আগে বলি। আর আমাকে ওখান থেকে বারবার যে ওখান থেকে বলছেন সেই পুরোটা সম্ভবত মানে শব্দটা বাইরে যারা শুনছেন তাদের কাছে পৌঁছাচ্ছে না। আপনি বলছেন আগে আমি যেরকম সরব ছিলাম, এই প্যান্ডেমিকের টাইপের সময়ে আমাকে সেরকম সরব দেখা যাচ্ছে না। আমি একটু কি বলবো, বিব্রতই হলাম এতে। বিব্রত হলাম কেন? আপনি আবার সময় টিভিতে কাজ করেন, মানে টেলিভিশনে কাজ করেন, আপনার সব ব্যাপারে খবর আছে, কিন্তু সম্ভবত আপনার মানে আমরা দল যে কাজগুলো করছি সেই ব্যাপারে অত ভালো অভিহিত নন। আমি এই 6 মাসে বা 6.5 মাসে সম্ভবত রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি ভোকাল মানুষ আমি ক্লেম করছি। কেন? আমি অন্তত পক্ষে 3টা মানববন্ধন করেছি বা 4টা মানববন্ধন করেছি, 4টা গোল টেবিল করেছি, 4টা সেমিনার করেছি, আর এইরকম প্রোগ্রামও করেছি গোটা 4 এবং সব জায়গায় আমি আগে যেমন বলেছি এখনো সেরকমই বলেছি। আমি ফেসবুক লাইভ করতাম, এখনো করি, এটা অন রেগুলার বেসিস, উইকলি ধরেন 2-3টা পর্যন্ত। এবং সেই ফেসবুক লাইভগুলো আপনাকে আমি বলছি, আপনি আমার ফেসবুক পেজে যেটা থেকে আজকেও প্রচার করছে, এখানে গিয়ে দেখবেন
এই সবগুলো ইস্যুর উপরে আমার কথা আছে। বরঞ্চ আমাকে, যেহেতু আমি একসময় আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের মধ্যে তো বন্ধু বান্ধব ছিল, এখনো তারা আমার সাথে বন্ধুর মতো কথাও বলেন মাঝে মাঝে। তারা বলেন, ভাই সবাই ঘরে ঢুকে গেল, আপনাকে ঘরে ঢুকাতে পারলাম না, ব্যাপার কি? আমি আবার তাদেরকে হাসতে হাসতে বলি, 2 বছর তো ঘরে রেখেছিলেন, তাও তো পারেননি, এখন পারবেন কিভাবে? এখন তো আমি ওপেন, বাইরে যাই, কথাবার্তা বলি। আমার দলের যারা আছেন, আমার সাথীরা, আমার ডাইনে বাঁয়ে এই হাউসের মধ্যে আছেন, তারাও বলেছেন আই এম অলরেডি 70 এবং এই এইজ তো ভালনারেবল ফর করোনা। আমাকে বলেছেন যে এত বেশি বাইরে যাওয়া উচিত হচ্ছে না, এটা আপনি সাবধান থাকার চেষ্টা করেন। আমি কিন্তু কোনো গাজুরি করছি না, আমি সাবধান থাকি, কিন্তু আমি এরকম করে বুঝি। প্রথম সব জায়গায় বলি, সুযোগ পেলাম বলে বলছি, না বললে হয়তো চলতো। যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, আপনাদের মনে থাকবে তখন কেরালার গভর্নমেন্ট বলেছিল শব্দটা সোশ্যাল ডিস্টেন্স হবে না, এটা ফিজিক্যাল ডিস্টেন্স হবে। এবং ফিজিক্যাল ডিস্টেন্স বলতেও বলেছে এটা হাতের মধ্যে দিয়ে এই ভাইরাস ঢুকবে না, পায়ের মধ্যে দিয়ে ঢুকবে না, আপনার মুখ, নাক অথবা চোখের মধ্যে। সো আপনি যদি এটা কভার্ড থাকতে পারেন, ইউ ক্যান মুভ, ইভেন ইউ ক্যান সি আ পেশেন্ট অলসো, ইভেন টক টু হিম। মানে ওই ধরনের প্রোপাগান্ডার সবচেয়ে বড় ক্ষতি কি হয়েছে? ওই যে বলে নিজেদের ইমোশন রসে। আমার বাবা অসুস্থ হয়েছেন, একটা কথা, আমার বাবা জীবিত নেই, আমার নিকটজন, মানে এরকম হয়েছে না যে মারা যাচ্ছে কেউ দেখতে পর্যন্ত যায়নি, এরকম হওয়ারই কথা নেই, কেন যেতে পারবো না? উনি ঘরের মধ্যে আছেন, আমি দরজায় দাঁড়িয়ে তার সঙ্গে কথা বললাম, সমস্যা তো নেই, টেলিফোন কথা বলবো তো, অন্যের মাধ্যমে খবর নেবো। সোশ্যাল ডিস্টেন্স ইজ অ্যাবসলিউটলি রং টার্ম। এই জন্যে আমি কিন্তু বাইরে গেছি, সতর্ক থেকেছি, এবং এখন পর্যন্ত ইনশাল্লাহ ভালো আছি। আমি মনে করি যে এইরকম চলতে পারলে হয়তো ভালোই থাকবো। দোয়া করবেন সবাই। দ্বিতীয় প্রশ্নটা করেছেন, ভিপি ছিলেন, মানে প্রাক্তন ভিপি নূরের নামে যে মামলা হয়েছে সে সম্পর্কে প্রাক্তন ভিপি হিসেবে আমি কি মনে করি। আচ্ছা, নূরের উপরে মামলা যেটা হয়েছে সেটা সম্পর্কে মনে করার জন্য যে আগে ভিপি হতে হবে, থাকতে হবে, তা তো কোনো কথা না, আপনারাও মনে করতে পারেন। মানে দুটো একটা বিষয় আমাদেরকে একটু বিব্রত করে। এই সরকার সর্বাংশে একটা নিপীড়নমূলক সরকার, মামলাবাজ সরকার, তার বিরোধীদেরকে যেরকম করে পারে নির্দয় ভাবে, দয়ামায়াহীন ভাবে নির্যাতন, অপমান, অপদস্থ করে। নূরের উপরে এই ধরনের আক্রমণ অনেক হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এইবার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করেছেন, মিছিল বার করেছেন। সেই দিন পরে সমস্ত জায়গাতে কিন্তু কথা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলার কারণে। দেখলেন শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। ওই রাত্রে দুটো ঘটনা ঘটেছে, তার পরদিন পত্রিকায় ছাপা হয়েছে। তাদের যে সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সেই পরিষদের আহ্বায়ককে অব্যাহতি দেওয়া হয়েছে। কনফিউজিং মনে হয় না? আমার কাছে কনফিউজিং। আমি ঘোষণাই করছি, আমার ডাইনে বসা জায়েদ, তার পাশে সাকিব আলী, এখানে শহীদুল্লাহ কায়সার, নাজবুল সাদাত, তাদের সম্পর্কে কোনো একজন নারী একটা অভিযোগ করলেন। উনি নারী না পুরুষটা কি, ইফ আই এম কনভিন্সড যে না ইনি এই অপরাধ করেননি, আই স্ট্যান্ড বাই হিম। গাজরি করছি না, আমি কনভিন্সড, যুক্তি দিয়েই বলবো। যদি বলি ওই রকম ভদ্রলোক সাজি যে না এই তদন্ত ঠিক মতো যাতে হতে পারে এই জন্য তাকে অব্যাহতি দিলাম, কেন উনি দায়িত্বে থাকলে কি সব পুলিশ তদন্ত করতে পারবে না? তদন্তের খাতিরে তাকে বাদ দিতে হবে কেন? এইটা আমি ভালো করে বুঝিনি। তারা নিজের একটা তদন্ত কমিটি করেছেন, ব্যাপারটা কি সেটা বোঝার জন্য। তার মানে তারা নিজেরাও কনফিউজড। এরকম কোনো ঘটনা ঘটলে ঘটতেও পারে, না হলে তারা তদন্ত কমিটি করবে কেন? এই কারণে আমি মনে করি যে তাদের তদন্ত এবং সার্বিক তদন্ত ছাড়া এই ঘটনার উপরে কোনো কমেন্ট করা আমি মনে করি খুব প্রপার হবে না। আর সাধারণভাবে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে
ডাকসু সবসময় একটা আন্দোলনের প্রতীক ছিল। নুরুল হক নূর একাই ডাকসুর ভিপিআর সাথে একটা সমাজসেবা সম্পাদক পাওয়ার পরেও কিন্তু গণতন্ত্রের এই লড়াইয়ের জন্য চেষ্টা করেছে সে। এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি চাই যে লড়াইয়ের এই চেতনা, লড়াইয়ের ধারা যাতে অব্যাহত থাকে, আমি তার পক্ষে আছি। আচ্ছা, আমরা যারা উপস্থিত আছেন তাদের কাছে একটু পরে আবার আসছি। আমরা এই মুহূর্তে ফেসবুকে আসা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। খুব চমৎকার একটা প্রশ্ন এসছে আমার কাছে। দেশের চলমান এই বেহাল পরিস্থিতিতে যদি মাহমুদুর রহমান মান্নাকে দেশের দায়িত্ব দিতে বলা হয়, তাহলে দেশ পরিচালনায় মান্না কতটুকু প্রস্তুত? আপনারা সাহায্য করতে পারেন আমাকে? সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারবেন? প্রশ্নটার কারণ বলি একটু। আমি যে প্রশ্নটার কারণ বলি, নায়ক ছবি দেখেছেন? অনিল কাপুর দেখেছেন? অনেকে দেখেছে, বিখ্যাত ছবি। এখন ওকে যখন চিফ মিনিস্টার বলছে তো তোমাকে দায়িত্ব দিলে তুমি কি করতে, সে বলছে কেন আমি কেন দায়িত্ব দিতে যাব? তখন বাইরে থেকে লোকজন খুব ইশারা করছে তাকে, বলো বলো, দেখো এত লোক চাচ্ছে, তুমি নাও। পরে তাদের দিকে তাকে এসে বললো আমি নেব। আমার আবার অত দিক তাকাতে হবে না, কারণ আমি তো দেখেছি ওটা, অনিল কাপুরের ছবি দেখেছি। তার চেয়ে বড় কথা, টিভিতে আমাকে আওয়ামী লীগের নেতা জিজ্ঞেস করেছেন টকশোতে, আপনি যে এত বড় বড় কথা বলেন, ভালো ভালো কথা বলেন, সে আমার জুনিয়র, আমাদের সাথেই ছিল, মানে এরকম আক্রমণ করার মতো করে বলেনি, আপনাকে দিলে আপনি কি পারবেন? তা আমি জবাব দিয়েছিলাম যে আপনাদের চাইতে তো ভালো পারবো, এই লুটপাটটা আমি করবো না, এই লুটপাট আমার করার দরকার নেই। আওয়ামী লীগ এতই খারাপ করেছে যে এর চেয়ে খারাপ করাও কারো শক্তি নাই আর, কাজে নেব না। কারণ আমি মনে করি নিলে এর চাইতে বেটার করতে পারবো, অনেক ভালো করতে পারবো, এবং আমি যেরকম করে ভাবি সেরকম করে এটা করা সম্ভব। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে এখন পর্যন্ত অর্থনীতিবিদরাই যেটা বলেন, পদ্মা সেতুতে কত খরচ পড়বে শেষ পর্যন্ত? এখনই তো 35 থেকে 40 হাজার কোটি টাকা হয়েছে, আরো বাড়িয়ে দেন কিছু 50-60 হাজার কোটি টাকা। আমাদের ওইটা আর এক আলোচনা। আমাদের দেশে, দেশ থেকে প্রতি বছরে কতগুলো টাকা সাইফন্ড আউট হয়, মানে বিদেশে পাচার হয়ে যায়? 1 লক্ষ কোটি টাকা। বছরে 2টো করে পদ্মা সেতু বানাতে পারি আমরা, আপনি যদি এটা বন্ধ করতে পারেন। আপনি যদি দুর্নীতি বন্ধ করতে পারেন, তাহলে আরো কত টাকা জোগাড় করতে পারবেন বলেন? আমরা যত বিদেশি লোনের জন্য পাগল হয়ে যাচ্ছি, আমার দেশের মধ্যেই টাকা আছে, সেই টাকা বাইরে চলে যাচ্ছে। আমার দেশের মধ্যে টাকা, এই শাহেদ সাবরিনা এরা হলো সেকেন্ড আর থার্ড রেটের, ফার্স্ট রেটের তারা তো ধরাছোঁয়ার মধ্যে নেই। ওরা যেগুলো করে সেগুলো হাজার কোটি টাকার ডিল। ইফ ইউ ক্যান স্টপ এভরিথিং, ইউ ক্যান চেঞ্জ দিস বাংলাদেশ, ডেফিনেটলি পারেন। ওই কনফিডেন্স আছে বলেই পার্টি করছি, তাহলে আওয়ামী লীগ ছেড়ে এখানে আসলাম কেন? আওয়ামী লীগ তো আমাকে কিছু দেওয়া হলো কি দেওয়া হলো না সেই বিতর্কে আমি ছাড়িনি। আমার যখন মনে হয়েছে মানুষকে ভোট দিতে দিচ্ছে না, এরা কথা বলতে দিচ্ছে না, এবং যে দুঃশাসন চলছে আমি তার সঙ্গে নেই, ধীরে ধীরে চলেছি, তাও বিদ্রোহ করে গোলমাল করে কিছু করিনি, নিজের মতো করে নিজের কথা বলতে শুরু করেছি, টিভিতে গেছি, লিখেছি, এবং দেখেছি নর্মালি বলে না রোলিং স্টোন গ্যাদার্স নো মস, কিন্তু আমি যত ঘুরেছি ততই দেখেছি আমি সমর্থন পাচ্ছি মানুষের। বলছে ভাই আছি আপনার সঙ্গে, করতে করতে নাগরিক ঐক্য এখন একটা দল, আমরা একটা জোট করেছি, আর আপনাদের সমর্থন সহযোগিতা পেলে উই উইল মেক এ ডিফারেন্স। আচ্ছা, আমি একটা কথা বলি, এটা বলিনি, এই যে প্রশ্নটা করলাম এটা কিন্তু মানে লাইভ থেকে আসছে, অনলাইন থেকে। অনলাইনে যারা আছেন তারা আবার মনে করবেন না যে আমাদের ঘরে যারা আছে তাদের প্রশ্নই শুধু দিচ্ছি, আমরা আপনাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি এবং সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করব। আমার প্রশ্নটা এখন আমি করছি, কিন্তু প্রশ্নটা আশা করি পরবর্তীতে অনলাইনে আমরা দেখতে পাবো, অনেকেই করছে যে ক্ষমতায় আসার আগে সবাই অনেক কথা বলে,
তা আসার পরে বিষয়টা অনেক পিছিয়ে যায়। তো সেই ক্ষেত্রে নাগরিক ঐক্য আমাদের কতটুকু আশা দিতে পারে যে হ্যাঁ ওনারা ওনাদের এই কথা থেকে পিছপা হবে না? এটা বলতে পারি যে সবাই যখন বলে তাহলে আমি বললাম না, মানে বললেই যখন সন্দেহ করছেন, সবাই বলে আপনি বলছেন তাহলে বললাম না, না বলে করে দেখাবো, তাতে কাজ হবে? তখন আবার বলবে তো কথাই বলে না, সে কি করবে আবার। সো আমি বলছি, যা বলছি সেটা মিন করে বলছি, এটা সম্ভব সেটা বলছি। কিভাবে সম্ভব যদি জিজ্ঞেস করেন তাহলে সেটাও ব্যাখ্যা করে বলতে পারবো, এমনকি এইরকম ওপেন ডিসকাশনের মধ্যেও বলতে পারবো। বাংলাদেশের যে পরিবর্তন আনা সম্ভব সেটা যুক্তি সহকারে আমি, আমাদের টিম, আমাদের দল মিলে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ দিতে রাজি আছি আমরা, দ্যাট দিস ক্যান বি চেঞ্জড, এটা আমরা দেখাতে পারবো। আমি দুটো কথা একটু বলতে চাই এই প্রসঙ্গে। আমরা ভারতের দিল্লির একটা পার্টির নাম জানি অনেক, আম আদমি পার্টি, নেতা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল গতবার যখন জিতলেন তখন কেজরিওয়ালের জন্য একটা সুবিধা ছিল, কারণ আগের বার উনি ক্ষমতায় ছিলেন, উনি কি কি করেছেন ওটা দেখাতে পেরেছেন। কিন্তু প্রথমবার তো উনি ক্ষমতায় ছিলেন না, প্রথমবার যে ইলেক্টেড হলেন এবং খুব গুরুত্বপূর্ণ দুজন প্রার্থীর বিরুদ্ধে বিজেপি আর কংগ্রেসের উনি জিতেছিলেন। তো কেজরিওয়ালের কথা কেন বিশ্বাস করলো মানুষ, যে মানুষটা একই কথা একই প্রশ্ন কিন্তু ওখানে আসতে পারে যে বিজেপি কংগ্রেস আশ্বাস দিচ্ছে এবং রাখা হচ্ছে না, তো আপনাকে কেন বিশ্বাস করবো? কেন বিশ্বাস করেছিল কেজরিওয়ালকে আসলে মানুষ? কারণ কেজরিওয়ালের একটা ট্র্যাক রেকর্ড ছিল, সে কি কি করেছে, তার এনজিও, তারপরে তার সেই দুর্নীতি বিরোধী মুভমেন্ট এবং শেষে আসা। ঠিক একই রকম ভাবে যদি বলি, যারা মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, আওয়ামী লীগের একটা যুবলীগের ঢাকা উত্তরের প্রেসিডেন্টের সম্রাট, ওই ভদ্রলোক, আপনার মনে আছে কিনা জানি না, সিঙ্গাপুরের একটা ক্যাসিনোতে এক রাতে 45 কোটি টাকা জুয়া খেলে হেরেছেন, মানে এক রাতে উনি 45 কোটি টাকা জুয়া খেলে হারেন। আওয়ামী লীগের একটা শহর, ফরিদপুর শহর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 2000 কোটি টাকা পাচার করে দিয়েছে। না, ছাত্রলীগের সহযোগী ছিল, এটা ভুল তথ্য, আওয়ামী লীগেরই। আচ্ছা, এইদিকে ওয়ারির এনুরূপন বলে দুই ভাই, 125টা ফ্ল্যাটের বাড়ি আছে। এখন মাহমুদুর রহমান মান্না ছিলেন এই দলের সাংগঠনিক সম্পাদক, আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে তো বহু কিছু, ওনাকে তো সরকার জেলে নিতে চেয়েছিল এবং একটা মিথ্যা মামলায়। ওনার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অভিযোগ থাকতো, আপনার কি মনে হয় যে উনি এখনো আবার বাইরে থাকতে পারতেন? বা আপনি কি শুনেছেন কোনো পারসেপশন যে মাহমুদুর রহমান মান্না এটা এটা করেছে? তো আমি এই ট্র্যাক রেকর্ডটাকে দেখিয়ে দাবি করতে চাই যে আমরা যা বলছি আমরা সেটা করব। অন্য দুই দল যখন বলছে, আপনি কিন্তু ওদেরকে ক্ষমতায় দেখেছেন, তো তাদের ট্র্যাক রেকর্ড আপনি জানেন, তাদের প্রতি বিশ্বাসযোগ্যতা সংকট থাকার কারণ আছে। আমাদের সেটা আছে বলে আমরা বিশ্বাস করি না, সেজন্য আমি দাবি করি যে এটা আপনারা আরো খোঁজ নিন, আমাদের ট্র্যাক রেকর্ড দেখুন, আমাদের নেতার ট্র্যাক রেকর্ড দেখুন, সেই কারণে তাকে আপনারা বিশ্বাস করবেন, এটা আশা করছি। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন যে আমি দেখি অনেকে রাজনীতি করতে আগ্রহী, আর অনেকে রাজনীতি করতে আগ্রহী। এমন কেউ আছে রাজনীতিকে সে খুব ঘৃণা করে, আর কেউ আছে রাজনীতি করার জন্য সে খুব আগ্রহী। অনেকে মনে করে যে রাজনীতিটা একটা পুঁজি, সে রাজনীতি করলে অনেক টাকার মালিক হবে, সম্মান পাবে। আর অনেকে মনে করে রাজনীতি করলে মানুষ আমাকে খারাপ করবে। এটা এটা কেন এরকম? আমি আগের মানে উদাহরণটা ফলো করে বলি, উনি প্রশ্নটা করেছেন অনেকে আছেন যারা রাজনীতি করতে আগ্রহী, অনেকে আছেন যারা রাজনীতিতে অনাগ্রহী, অনেকে আছেন যারা রাজনীতি পছন্দ করেন, রাজনীতি করেন, অনেকে আছেন রাজনীতি থেকে দূরে থাকতে চান, পছন্দই করেন না রাজনীতি। এটা কেন? কে বলবেন? আর সহজ প্রশ্ন আছে। মানে রাজনীতি সম্পর্কে একটা অস্পষ্ট ভুল ধারণা সবার মধ্যেই আছে, বিশেষ করে আমাদের দেশে তো আছেই। ধরেন আমি আমার নিজের অভিজ্ঞতাই বলি, খুব মজার লাগবে। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি আসলে কলেজে থাকতেই কিছু কিছু রাজনীতি করতাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সক্রিয় হয়েছি, সেখানে আমি প্রথম হলের প্রেসিডেন্ট ছিলাম,
পরে ইউনিভার্সিটি কমিটির প্রেসিডেন্ট ছিলাম, তারপরে চাকসুর জিএস হয়েছিলাম। তো চাকসুর জিএস হবার পরে আমার ছবি খবরের কাগজে ছাপা টাপা হয়েছে। আমার পিতা যিনি বগুড়া থাকেন, আমি চট্টগ্রাম, উনি পত্রিকায় আমার ছবি দেখে খুব খুশি। লোকজন ডেকে টেকে দেখে, দেখো আমার ছেলে ছবি বেরিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিছুদিন পরে দেশে গণতন্ত্র বন্ধ হয়ে গেল, একদলীয় শাসন চালু হলো। তখন দি সেম ফাদার হু ইজ ডেড নাও, উনি আমার মাকে বললেন, তোমার এই ছেলেটাই ডুবাবে, সর্বনাশ করে ফেলছে, এখনো বাঁচে কি মরে তাই তো ঠিক নাই, কি দাঁড়ায় কে বলতে পারে। আমি আমার পিতার কথা বললাম এই জন্যে যে হিউম্যান সাইকোলজি এরকমই হয়। যে রাজনীতিকে পছন্দ করে না তিনি দেখেন ব্যবসার জন্য মন্ত্রীর পেছনে কিরকম দৌড়াচ্ছেন। আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটির টিচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবার জন্য ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তার ছাত্র ছিলেন, যাকে তিনি পছন্দ করেন না, তার ড্রয়িং রুমে গিয়ে বসে আছেন যাতে মন্ত্রী ইউনিভার্সিটি চ্যান্সেলর মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কাছে গিয়ে তার জন্য সুপারিশ করে। প্রত্যেকেই একটা স্বচ্ছন্দ জীবন চায়, এবং যারা মনে করে ব্যবসা করে অনেক টাকা কামাই করবো, এইভাবেই ভালো থাকবো, তারা রাজনীতি পছন্দ করবে না। যারা মনে করে চাকরি করছি, যেভাবেই পারি পয়সা কামাই করি, জীবনটা সুন্দর করব, তারা রাজনীতি পছন্দ করবে না। কিন্তু যখন দেখবে আবার যে তারই ক্লাসের তার চাইতে খারাপ ছাত্র একটা মন্ত্রী হয়ে তার বস হয়ে গেছে, তখন রাজনীতির উপর আরো তার রাগ হবে। মানুষ দুই ভাবেই আছে, ভালো মন্দ মিশিয়ে। মানুষের চিন্তার মধ্যেই তো এই পার্থক্য আছে, পছন্দ আছে, তার পাশাপাশি অপছন্দ আছে। রাজনীতি পছন্দ করে না প্রধানত মানুষ রাজনীতির যে কদর্য দিকটা দেখে। আপনি পত্রিকা খোলেন, যে কোনো দিনের পত্রিকায় কোনো ভালো খবরই পাওয়া যায় না। মন্ত্রীদের লুটপাট, এমপিদের অকৃতকার্যতা, তাদের লুটপাট, দুর্নীতি, সমগ্র রাষ্ট্রের দুর্নীতি, সরকারের দুর্নীতি, তখন মনে করে রাজনীতি জিনিসটাই খারাপ। তাকে যদি বোঝানো যায় যে না, রাজনীতির একটা সুকুমার দিক আছে, তাহলে হয়তো উনি এরকম ঘৃণা করবেন না। আমরা তো এই কাজটাই করি। একেবারে যে ছেলেটি রাজনীতির কাছেও আসে না, তাকে বোঝাই, বোঝাবার পরে তার রাজনীতির প্রতি আগ্রহ হয়। একজন কলেজের শিক্ষক, এমনকি ইউনিভার্সিটির শিক্ষক, তারাও মনে করেন যে প্রথম মনে করেন রাজনীতি তো ভালো, যখন বোঝেন তখন রাজনীতিতে যোগ দেন এবং খুবই অ্যাক্টিভ হন। এটা মূলত রাজনৈতিক শিক্ষার অভাবের কারণে হয়। আমি মনে করি রাজনৈতিক শিক্ষা এবং সেটা ইতিবাচকভাবে যদি মানুষের কাছে পৌঁছাতে পারে, তাহলে রাজনীতির প্রতি যে বীতশ্রদ্ধা ভাব আছে সেটা থাকবে না। রাজনীতির দোষ নয়, দোষ হলো দুর্বৃত্তায়িত রাজনীতির। মানে রাজনীতিকে দুর্বৃত্তায়িত করবার যে চেষ্টা, সেটা খারাপ। কিন্তু রাজনীতি ছাড়া তো দেশ চলবে না। রাজনীতি মানে কি? আগে বলতাম না রাজনীতি মানে রাজার নীতি, কিন্তু সত্যি কথা হচ্ছে রাজনীতি মানে রাজ্যের নীতি। এই রাজ্যটা যেই নীতির ভিত্তিতে ভালোভাবে চলবে, যে নীতির ভিত্তিতে রাজ্যটা সমৃদ্ধ হবে, এখন সেখানে রাষ্ট্র বলেন, রাষ্ট্রনীতি বলেন, সেটাই হচ্ছে রাজনীতি। এবং সেই চর্চা ছাড়া একটা দেশ, একটা রাজনীতি, একটা সমাজ এগুতেই পারে না। অতএব রাজনীতিকে ঘৃণা করার কিছু নেই, রাজনীতিকে পছন্দ করা, একটা ইতিবাচক রাজনীতির পক্ষে দাঁড়ানো, সেটা গড়ে উঠতে সাহায্য করা, এটাই প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হওয়া উচিত। আমি মনে করি একসময় সেটাই হবে। আচ্ছা, এই ব্যাপারে কারো কোনো সম্পূরক প্রশ্ন কি আছে? না হলে আমি অনলাইন থেকে একটা প্রশ্ন নিতে চাই। কারো কোনো সম্পূরক প্রশ্ন এই জবাবের উপরে? ধন্যবাদ সবাইকে কথা বলতে দেওয়ার জন্য। জনতার সাথে মাহমুদুর রহমান মান্না। আমার একটা প্রশ্ন, আপনার প্রত্যেকটা কথা আমি শুনলাম, তো এই জন্য আমার একটা প্রশ্ন, যুবকদের কিভাবে হেল্প করবেন, যুবকরা কিভাবে হেল্প হবে এই নাগরিক ঐক্য থেকে, যুবকরা কিভাবে ইন্সপায়ার হবে? তাদেরও তো একটা বর্তমান যুবক সমাজের মধ্যে একটা অনীহা চলে আসছে যে রাজনীতি মানেই খারাপ। আপনার কথার ভিতরে এটার উত্তর ছিল, প্রশ্ন ছিল। তো আমরা কিভাবে এগোতে পারি এই সমাজ থেকে, এই রাজনীতি থেকে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, বা যুবকরা কিভাবে আগাতে পারে? আপনি যুবক, মানে আপনার বয়সটা আমি জানি না, জিজ্ঞেস করতে পারি। আপনি যুবক, দল করেন? আমাদের দল করেন নাগরিক ঐক্য?
না না, আমি বলছি নাগরিক ঐক্য করেন? করেন না, করেন না, এখন সমর্থক। তো আমার কাজ তো হয়ে গেছে, বুঝতে পেরেছেন? উনি একজন যুবক, আগে কিছুই করতেন না, এখন সমর্থন করেন, আর আজকে উনি ভাবছেন কিভাবে আমরা আরো কাজ করতে পারি, এটা উনি বুঝতে চাচ্ছেন। এটাই কোশ্চেন ছিল, কিভাবে আমরা এগোতে পারি। হ্যাঁ, কিভাবে এগোতে পারেন সেটা বলবো, কিন্তু যে যুবকদের উদ্বুদ্ধ করব কিভাবে, আমার মনে হচ্ছে যে আপনাকে তো উদ্বুদ্ধ করতে পেরেছি। আমাদের একটা যুব সংগঠন আছে, যুব সংগঠন যুবকদের জন্য কাজ করে, তবে প্রধানত আমরা মনে করি যুবকদের অথবা দেশের যে কোনো মানুষকেই এটা বোঝানো দরকার, তার মধ্যে বিশ্বাস উৎপাদন করা দরকার যে এই দেশ বদলাতে পারে। আমরা যেরকম দেশ চাই, যেরকম জীবন চাই, যেরকম সমাজ চাই, এই রকম দেশ সমাজ জীবন গড়া সম্ভব। এই প্রত্যয় বা বিশ্বাস তো আগে মনের মধ্যে আসতে হবে। অনেক উদাহরণ দেওয়া যাবে তার জন্য। আমরা এই কাজটা করি, ক্যাম্পেইনটা করি, এবং কিভাবে সম্ভব সেটা তাকে বোঝাই, এবং এইটা করার জন্যে তিনি কি ভূমিকা রাখতে পারেন সেটা বলি। যেমন ধরেন, এই যে একটু আগেও বলছিলাম, গতকালকেও আমার আমেরিকান একটা বাংলা টিভির সাথে কথা ছিল, সেখানেও এরকম একটা প্রশ্ন একজন করেছিলেন। তো তাকে যেটা বলেছি সেই একই জিনিস আমি বলছি, যে বলছেন, প্রশ্নটা এরকম করে করেছেন, আমি একটা সাধারণ মানুষ, আমি কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, কিন্তু আমি একটা ভালো দেশ চাই, ভালো জীবন চাই, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে এখন শিয়ালের কাছে মুরগি বাঁধা দিয়েছেন, তো মুরগি ভালো থাকবে নাকি? দেশ দিয়েছেন কার কাছে? সরকারের কাছে। তো সরকারটা যদি খারাপ হয় তাহলে দেশ ভালো হতে পারে? পারে না। তাহলে দেশ ভালো হবার জন্য একটা ভালো সরকার লাগবে। এখন যারা আছে তারা জবরদখল করে আছে, কথা তো খুব সোজা, ভোট টোটের ধার ধারি না, 30 তারিখের ভোট ছেড়ে 29 তারিখ রাতে নিয়ে চলে গেছি, কারণ তোরা তো ভোট দিবি না, দরকার নেই তোদের দেওয়ার, নিয়ে নিলাম। তারপরে আমি মাঝে মাঝে কোনো কোনো জায়গাতে এই কথাটা বলি, মিস্টার সুরেন্দ্র দিকে চলে গেছি, বিরোধী দলের কাজ কি নতুন খারাপ করছি নাকি? করছি তো। আমি বললাম যে করতেই থাকবেন, দেখলো না কিভাবে ক্ষমতা নিয়ে নিলাম, এইভাবেই ক্ষমতায় থাকবো, পারলে সরাও, গায়ের জোরে আসি, তোমার জোর থাকলে আসো আমার কাছে। আওয়ামী লীগের এই ব্যাপারটা স্পষ্ট। আমি আপনার এই প্রশ্নের মধ্যে যাব, কিন্তু এইখানে প্রাসঙ্গিক ভাবে একটু বলি, এই সরকার ভারতপন্থী না চীনপন্থী? জি, এই সরকার ভারতপন্থী না চীনপন্থী? কে বলেছেন? দনমনো, দনমনো না, মন একটাই। সিলেট এয়ারপোর্ট চীনের কাছে দিয়েছে, ভ্যাকসিনও নেবে চীনের কাছ থেকে। আর কি রকম আমাদের ওইদিকে ল্যাঙ্গুয়েজ বলি, লুলুপুতি সুলুপুতি, বোঝেন? মানে পিতলামি করে, ভাই আপনার সাথেও আছি, এরও গা ইয়ে করে, তোমার সাথেও আছি, তোমার সাথে রক্তের সম্পর্ক, ওর সাথে অর্থের সম্পর্ক, ধান্দা দুটোর সাথেই রাখবে, দুটোর থেকেই নেবে। এইখানে হলো এইরকম বিষয়। আমি যেহেতু প্রসঙ্গটা উঠে গেল, এটা একটু বলে নি, অন্য আরো প্রশ্ন আছে বলে জাহিদ বলছেন আমাকে, এটা একটু দেখব। আমরা নাগরিক ঐক্য ভারতপন্থী নই, ভারত বিদ্বেষী নই, চীনপন্থী নই, চীন বিদ্বেষী নই, আমেরিকাপন্থী নই, আমেরিকা বিদ্বেষী নই। আই আন্ডারস্ট্যান্ড মাই কান্ট্রি, আমার দেশের ভালো যেতে হবে, আমি সেটা করব। সমস্যাটা হয়েছে কি, আওয়ামী লীগও তো ধরেন এক সময় জাতীয় মুক্তির লড়াই করেছে না, পাকিস্তানের মতো একটা সৈন্যের মানে রাষ্ট্রের বিরুদ্ধে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ পর্যন্ত করেছে। কিন্তু এখন
ক্ষমতা তার লাগবে, দেখছে ভোট দিলে মানুষ তো দেবে না, গায়ের জোরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই রাষ্ট্রকে, এই সরকারকে তো সাপোর্ট দিতে হবে আন্তর্জাতিকভাবে। সবচেয়ে পার্টির কাছে হলো ভারত, তার কাছে সে সাপোর্ট চায়। ওরা তখন বলে একটু পিঠ চুলকে দাও, তো পিঠ চুলকে দিল। তারপরে একটু মাসাজ করে দাও, মাসাজ করলো। ওই দেখি ঘাটটা নামাও পায়ের উপর, আমার পাটা তোমার ঘাড়ের উপর রাখি, তো তাও রাখতে দিল। অতএব ওদের কথা মতো অনেক কিছুই হচ্ছে, কারণ মনে করছে এদের সাপোর্টে সব চলবে। আবার যখন দেখছে করোনা এসে গেছে, বাঁচার জন্য তো ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন ওর আগে নিলে ওইটাই নেব, এইটাই দ্বৈত চরিত্র। একসময় বাম রাজনীতি করতাম, আমি ব্যক্তিগতভাবে ভ্লাদিমির ইলিচ লেনিনের খুব ভক্ত ছিলাম, এখনো আছি। ওনার একটা কথা ছিল, আমাদের মতো এই সমস্ত ডেভেলপিং দেশগুলোতে ক্ষমতাসীন যারা, তারা শুধু তাদের ক্ষমতাটা বোঝে, যাতে তাদের ক্ষমতা নিষ্কণ্টক হয় সেই লাইনে যাবে। অতএব এটার জন্য দরকার লাগলে ইন্ডিয়া, দরকার লাগলে চায়না। কেউ যদি এরকম করে দাঁড়িয়ে যায়, ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আমাদের কাজ, 2 দিন পরে শেখ হাসিনা যদি বলেন জেহাদে আমি আছি আপনার সাথে, দেখেন না ওষুধ দিচ্ছি না ইন্ডিয়া থেকে, দেখেন না ফরেন সেক্রেটারিকে কিরকম অপমান করলাম, দেখেন না সিলেটে এয়ারপোর্ট দেই নেই তাদেরকে, দেখছেন না আমি এখন একেবারে চিকেন নেকের উপরে, জানেন তো চিকেন নেক, সেই জায়গাতে আমি চাইনিজদের নিয়ে এসেছি প্রজেক্ট করার জন্য। আমরাও মনে করবো যেমন এক রিটায়ার্ড মেজর বিদেশ থেকে খুব সরকারের বিরুদ্ধে বলতে বলেন, তবে এখন উনি কিছু কিছু ভারত বিরোধী পদক্ষেপ নিচ্ছেন, যদি এই পদক্ষেপে থাকেন তাহলে ওনাকে সমর্থন করব। একটা ডাকাত আমার সম্পদ দিয়ে গেছে, আমার ভোটের অধিকার, লড়াই তার বিরুদ্ধে, ওইখানে কোনো কম্প্রোমাইজ নাই। তোমার সাথে ভারতের খাতির না চীনের খাতির না আমেরিকার খাতির, তাতে আমার কি যায় আসে? তুমি আমাকে ভোটের রাইট দাও, আমি আমার পছন্দ মতো সরকার নির্বাচন করব। তুমি সেটা দেবে না, তারপরে কার কার বন্ধুত্ব আর এগুলো দোহাই দিবে, ওইসব দোহাইয়ের ধারও দাঁড়ি না। আমাদের পলিসি এইটা, আমরা মনে করি সেইখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট পলিসি ফলো করতে পারি, বিকজ আমরা ক্ষমতায় থাকার জন্য কারো পা টিকতে যাচ্ছি না। আমরা যে লড়াইটা করছি সে লড়াই করেই জিতবো, এবং লড়াই করে শেষ পর্যন্ত জনগণের অধিকারও প্রতিষ্ঠা করব। মানুষ যদি এক থাকে তাহলে সবাই ভয় পায়। দেখেন না নেপাল পর্যন্ত কত কি করে বেড়াচ্ছে। অনলাইনে প্রশ্ন করে নেবো আমি। আমরা প্রথম যে প্রশ্নটা নিয়েছিলাম, আমরা যিনি প্রশ্নটা করেছেন তার নামটা একটু জানিয়ে দিতে চাই। তার নাম হচ্ছে নওরিন আনোয়ার, উইমেন সেফ স্পেস অফিসার, ইউনিসেফ বাংলাদেশ। এখন যে প্রশ্নটা নিচ্ছি, ওনার নাম ইমরান রাশেদ, উনি ইংরেজিতে প্রশ্নটা করেছেন, আমি বাংলায় প্রশ্নের মূল অংশটুকু পড়ছি। দেশ চালানোর জন্য পরিকল্পনা জানানোর আগে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যাবার ব্যাপারে আপনাদের পরিকল্পনা? দেশ চালানোর জন্য পরিকল্পনা জানানোর আগেই ক্ষমতায় যেতে হবে। পরিকল্পনা জানানোর আগে কথাটার মানে কি? আমার কাছে পরিকল্পনা আছে কিন্তু জানাবো না। আমরা তো কিছুটা বলেছি, এখন উনি বলছেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কি চিন্তা করছি। ভাই ক্ষমতায় যাওয়ার জন্য খুবই বেচয়ন, আমরা যাইতে চাই, বুদ্ধি আপনারাও দেন না, কিভাবে যাব? ও তো যেতে দিবে না, ও তো ঘর থেকে বাড়াতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে এখানে আছেন তালেব দেওয়ান সাহেব, উনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন, বলে ওই পার্টিতে কোনো কাজই করে না, আমি পার্টি করব না, আমার সাথে যোগ দিয়েছেন। মুন্সিগঞ্জের সবাই তার সাথে এসছেন, ওরা আমাকে নেবে, কেন্দ্রীয় কমিটির নেতারা যাবেন, সেখানে একটা যোগদান সভা হবে, কিন্তু জেলা অথরিটি পারমিশন দেয়নি, বলেছেন মাহমুদুর রহমান মান্না আসতে পারবে না। তখন ক্ষমতা কি নেবো, আমি তো মুন্সিগঞ্জে যেতে পারি না। তারপরে এখানে এখন নাই, আসুলের এক শ্রমিক নেতা কয়েকদিন ঘুরলেন ফিরলেন, যোগাযোগ করলেন, দলে যোগও দিলেন, ওইখানে আমাকে নিয়ে একটা মিটিং করবেন, আসলে থানা ওসি বলেছে এটা উনি আসতে পারবে না, অন্য কারো আসতে পারবে, সেখানেও যেতে পারছি না। এখন ক্ষমতা নেওয়ার একটাই উপায় আছে, এই চ্যালেঞ্জ গায়ের জড়িয়ে দেবো। গায়ের জোরে মানে মারপিট করে না, মানুষ হাজারে হাজারে লাখে লাখে নামবে, যেটা তেহরির স্কোয়ারে হয়েছে। বিশ্বব্যাপী গণঅভ্যুত্থানের মাধ্যমে যেরকম করে স্বৈরাচারের পতন হয়েছে, সেটা বেন আলী হোক, হোসনি মোবারক হোক, যার কথাই বলেন, এই রকম একটা পরিস্থিতিতে ওইভাবেই ক্ষমতা দখল করার কথা ভাবি আমি। আমরা সবাই একসাথে পারি, একা একা পারি,
একা একা কঠিন, এই জন্য বৃহত্তর একটা ঐক্য করতে চাই, এবং সেই ঐক্য করবার সময় অনেক কনসেশনে দেই। কিন্তু মানে আপনাকে অত পছন্দ করি না আসলে, কিন্তু আপনি তো লড়ছেন এই সরকারের বিরুদ্ধে, আপনাকে সাথে নিলে শক্তি বাড়ে, আপনার সাথে ঐক্য করছি। কিন্তু বলে নিচ্ছি, দেখেন আমি কিন্তু এইটা চাই, একটা কল্যাণ রাষ্ট্র, এইখানে কম্প্রোমাইজ করব না, এবং মানুষের সামনে এই বক্তব্য তুলেও ধরছি। এরকম করতে করতে আশা করি জনগণের শক্তিতে বলিয়ান হয়ে ক্ষমতায় যেতে পারবো। এই জবাবের সাথেই একটা সম্পূরক প্রশ্ন মনে হবে, আরেকটা প্রশ্ন একটু করতে চাই। জনাব সুমন আহমেদ উনি অনলাইনে প্রশ্ন করেছেন, সরকারের এত সমস্যা ও দুর্নীতির পরও সাধারণ মানুষকে নিয়ে নাগরিক ঐক্য এদেরকে ক্ষমতা থেকে সরাতে পারছে না কেন? সরকারের দুর্নীতি করাই তো কাজ, এরা তো একটা দুর্নীতিবাদ সরকার। দুর্নীতি করে বলে তারা দুর্বল হয়েছে এরকম না, দুর্নীতি করে বলে তারা জনসমর্থন হারাচ্ছে, কারণ এটা ধরা পড়ছে। এটা মানেন কিনা বা বুঝেন কিনা যিনি প্রশ্ন করেছেন, ঠিক আমি এরকম করে বলা বোধ ঠিক না, বোঝেন কিনা হয়তো বোঝেন, নিশ্চয়ই বোঝেন। একটা রাজনৈতিক দল যখন রাজনীতি শূন্য হয়ে যায়, জনগণের কাছে যখন তার রাজনৈতিক সমর্থন শেষ হয়ে যায়, কেবলমাত্র পুলিশের উপর নির্ভর করে ক্ষমতায় থাকে, বুঝতে হবে তার রাজনৈতিক পরাজয় হয়ে গেছে। এরপরে তাকে ক্ষমতা কাছে যে মানুষ আমাদের এই কর্মসূচি, আমাদের এই বক্তব্য সমর্থন করে, আমাদের শক্তি বাড়ছে। আমাদের যতখানি শক্তি আছে সবই দেখাতে পারছে সেরকম না, কারণ বহু জায়গায় আছে কমিটি বানাবার পরে আওয়ামী লীগের লোকজন গিয়ে হুমকি দেয়, নাগরিক ঐক্যে গেছে মাহমুদুর রহমান মান্নার পার্টি, তো এখানে থাকতে হবে না, ব্যবসা করবো না, ছেলে নাচে লেখাপড়া করে কেমনে যাবে স্কুলে, ধমক দেয়। তারপরে কিন্তু এগোচ্ছি। কোন কোন জায়গায় একটু চুপচাপ থাকে, 6 মাস চুপচাপ থাকে। এই ভয়টা যখন ভেঙে যাবে, তখন এটা একটা বাঁধ ভাঙ্গার জোয়ারের মতো, তখন ওদের খবরও পাবেন না, ওদেরকে রাস্তায় তো দূরের কথা, ঘর বাড়িতেও খুঁজে পাবেন না। এরকম পরিস্থিতি যে কোনো সময় হতে পারে। আমি এই প্রশ্নকর্তার এই বক্তব্যের সাথে একমত যে সরকার যে বেশ নাজুক পরিস্থিতিতে আছে, এটা ওনার প্রশ্নের মধ্যে বোঝা গেছে, এটা মানুষ বোঝে। এখন হয়তো এটা সময়েরই ব্যাপার, দেখা যাক। এবার আমরা আবার এখানে আসি, আপনাদের যে কোনো প্রশ্ন বা এই আলোচনার কোনো সম্পূরক প্রশ্ন পেয়েছি। আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মনিরুল ইসলাম, এখানে উপস্থিত সম্মানিত মাহমুদ স্যার, মাহমুদুর রহমান স্যার এবং অন্যান্য বর্গ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মনিরুল ইসলাম, গাজীপুর থেকে আসছি। আমি মূলত একজন উদ্যোক্তা। তো স্যার, প্রথম থেকে আমি একটু কথাবার্তা বলতে চাচ্ছি আর কি। আমাদের মনে করেন জন্ম 90 দশকের দিকে, আমরা আসলে স্বৈর শাসক কি জিনিস ওটা দেখি 90 দশক, বাট এখন এসে দেখতেছি আসলে স্বৈর শাসক কি জিনিস এটা আমরা দেখতে পাচ্ছি। সেই আলোকে আমি একটা বিজনেস দাঁড় করাচ্ছি, সেটা গণমানুষের জন্যই হবে। সেটা আমরা একটা নাম দিচ্ছি, সেটা হলো বাংলাদেশ আত্মীয় স্বজন, বাংলাদেশ আত্মীয় স্বজন প্রজাতন্ত্র। এটা বাংলাদেশ আত্মীয় স্বজন প্রজাতন্ত্র। আর আমি একটা মূলত বিজনেস করতেছি, এটা হলো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ আত্মীয় স্বজন লিমিটেড। আমার চিন্তা ভাবনা, আত্মীয় স্বজন মিনস আপনারা সবাই আমার আত্মীয় স্বজন যদি বস্তু রুটি খায়, আমিও বস্তু রুটি খাবো। আমি যদি দোতলায় থাকি, আমার আত্মীয় স্বজন দোতলায় থাকতে হবে। আমি রিক্সা চালাই, বাট দিন শেষে আমার একটা থাকার জায়গা থাকতে হবে। আমি যে কাজই করি না কেন, দিন শেষে আমার একটা সুন্দর পরিবেশ, থাকার সিস্টেম থাকতে হবে। বাট এই সরকারের আমলে দেখলাম কোনো প্রতিষ্ঠান বলেন, যে কিছু বলেন, সবকিছু দুর্নীতিগ্রস্ত। দেখা যাচ্ছে যে আমাদের মতো ইয়াং পোলাপান, এরা লাখ লাখ টাকা নিয়ে ঘুরতেছে সরকারি চাকরির জন্য। কিন্তু আমি একটা এখানে উদ্যোগ নিয়ে আসছি, আমি এন্টারপ্রেনার, 18 থেকে শুরু করছি। এই ঢাকা শহরে আমি এ পর্যন্ত 18 থেকে মনে করেন যে 200 বার আসছি ঢাকা শহরে, গাজীপুর থেকে আসছি। বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল, আমার আসলে ক্যাপিটাল দরকার। আমার একটা প্রজেক্ট, আমি পিএসডিবি বিটা, এখানে আমি ট্রেনিং নিয়েছি গত জানুয়ারিতে। তো 7 মাস হয়ে গেছে, আমি কিছুই করি না, আমি শুধু এটা নিয়ে আসি। আমি খাই না, করি না, থাকি, সেটা তাদের। এই যে 24,000 উদ্যোক্তা তৈরি করতেছে তারা, কিন্তু
তারা বলতেছে যে জব করতে হবে না, উদ্যোক্তা হোক, চাকরি দাও, টাকা পয়সা আমরা দিব, ইনভেস্ট আমরা দিব, কিন্তু কোনো কাজ আমি দেখতেছি না। এর বক্তব্য কি আমি ঠিক আছে, কিন্তু মনে করেন আমার আরো প্রশ্ন, এই দেশে মনে করেন যে অনেক ঘটনা ঘটে গেছে যেটা মনে করেন যে সরকার আগেই করে যাওয়ার কথা। আপনারা আপনারা দেশের মনে করেন যে কর্তাকর্তা বা আরো বেশি কিছু, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমেরিকাতে একটা ইসলাম মারা গেল, পুরো আমেরিকা জ্বলে গেল, কিন্তু বাংলাদেশে আপনার 57 জন সেনা মূল্য, আবার সিনা মূল্য, আর এই যে সাহেব করোনা যে কলঙ্কারি করলো, আমি তো সেদিন রাতেই ভাবছি যে এটা গণ অভ্যুত্থান হয়ে যাবে, কিন্তু কি দেখলাম না, কিছুই হচ্ছে না। আসলে আমরা এখন রাজনীতিতে আসতে চাচ্ছি, এখন আমাদের হেল্প দরকার। এই বিষয়ে আপনারা যুব সমাজকে কিভাবে হেল্প করবেন সেটা আমার আপনাদের কাছে শুনতে চাই। আর উদ্যোক্তা নিয়ে দেখতেছি সরকারি মহলে যারা উদ্যোক্তা আপনার সংগঠন তৈরি করে যাচ্ছে, তারা সরকারি পা চেটে চেটে মনে করেন তারা উদ্যোক্তা, তাদের ফলোয়ার ভিউয়ার বাড়াচ্ছে তরুণ প্রজন্মকে। যেমন মনে করেন এই দেশের যে এই অবস্থা, ভালো ভালো কোম্পানি, ভালো ভালো ইনস্টিটিউট, এরা তো কোনো কথা বলতেছে না। এই ব্যাপারে উদ্যোক্তার ব্যাপারে স্পেসিফিক প্রশ্নটা করুন, তারপর আমরা জবাবে যাই। আপনার একটা প্রশ্ন আমরা পেয়েছি, সেটা হলো গণ অভ্যুত্থান হওয়ার মতো কতগুলো ঘটনা আপনি দেখেছেন, হয়নি কেন, আর উদ্যোক্তার ব্যাপারে আপনার স্পেসিফিক প্রশ্ন। উদ্যোক্তার ব্যাপারে হলো উদ্যোক্তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের, তারা শুধু বলতেছে আসেন উদ্যোক্তা হন, এটা করেন ওটা করেন, ঠিক আছে, বাট উদ্যোক্তাদের নিয়ে যে সুনির্দিষ্ট একটা কিছু করবে তাদের কোনো কার্যক্রম আমি দেখি নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এইখানে একটা প্রশ্ন আপনার মানে আগের প্রশ্নটা গণ অভ্যুত্থান হচ্ছে না কেন, তার সাথে একটা সম্পূরক প্রশ্ন মনে হতে পারে, অনলাইনে একটা প্রশ্ন আমি যোগ করতে চাই। মোহাম্মদ রাশেদুল হাসান উনি প্রশ্ন করেছেন, আপনি কি একমত হবেন যে এই মুহূর্তে বিরোধীদের সঠিক নেতৃত্বের অভাবের কারণেই বর্তমান সরকার 12 বছর ক্ষমতায় আছে? আমি প্রশ্নটা জবাবটা তুমি দাও, ওইটার জবাব তুমি দাও, এটা আমি বলছি পরে। উদ্যোক্তার ক্ষেত্রে আপনি মানে আমি ওই যে মুনতাহাকে যে জবাবটা দিয়েছিলাম, মানে এই কথাটা কি আমরা খেয়াল করছি? মানে আপনি আপনার উদ্যোক্তার প্রবলেম, ওনার হেলথ টেকনোলজিস্টের প্রবলেম আছে। কিছুদিন আগে এই বাংলাদেশে দেখবেন যে আসছে আপনি আমার পয়েন্ট একটু বলুন। এমপিও ভুক্তি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে গত বছর শীতকালে মানুষজন বসেছিল। মানে আপনি যেই সেক্টরেই যান, যেখানেই যান, প্রবলেম আছে। সরকার কেন আসলে এটা করছে? আপনার যেরকম নাম দিয়েছেন না আত্মীয় স্বজন প্রজাতন্ত্র, সরকারও আসলে একটা আত্মীয় স্বজন প্রজাতন্ত্র করেছে। আপনি যেটা চান সেটা না, সরকারের নিজস্ব আত্মীয় স্বজন। তো ওই আত্মীয় সরকারও বলবে আমি তো আপনার প্রজাতন্ত্র করে ফেলছি। তো সরকার একটা আত্মীয় স্বজন প্রজাতন্ত্র করছে। দ্যাটস দ্য মেইন প্রবলেম। ইনফ্যাক্ট আমাদের একটা সো কল্ড, এই শব্দটা নিয়ে চরম আপত্তি আছে, গণপ্রজাতন্ত্র বা রিপাবলিক, আমি ইংরেজি শব্দটা ব্যবহার করি, প্রজাতন্ত্র শব্দটাই থাকা উচিত না, সেটা রিপাবলিক হয় নাই। সেটা ডিফারেন্ট আলোচনা, আমাদের সময় খুব বেশি নাই, কারণ প্রজা শব্দটা আছে, তো প্রজা হলে রাজা একটা শব্দ আছে, যেহেতু প্রজাতন্ত্র আছে আমাদের সবাই গিয়ে রাজা হয়ে যায়। আমি ওদিকে যাচ্ছি না, প্লিজ না, সেই আলোচনায় ঢুকছি না। আমি বলছি আপনার না, প্লিজ আমরা ওই আলোচনা আমাদের ক্ষেত্রে ওইটা একদমই, যদি চান আপনার সাথে আমরা শেষেও কথা বলতে প্রস্তুত আছি, বলবো। মানে আমাদের দল যেহেতু একটা লিবারেল উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে, উইথ অল দ্য ফ্লস, আমি এই ডিবেটটা আপনি না অনেকের সাথেই করতে প্রস্তুত আছি, যে সব সমস্যার পর এটা কোনো ফ্ললেস সিস্টেম গণতন্ত্রের প্রবক্তারাও কোনোদিন বলে নাই, আপনি প্রবলেম দেখাতে পারবেন। কিন্তু আপনি যখন একটা রাষ্ট্রচার পরিচালনার কথা বলবেন, তখন দেখা গেছে যে এখন পর্যন্ত কোনো বেটার সিস্টেম আসে নাই। আপনারটা আমরা শুনবো, আপনার যে কনসেপ্ট সেটা আলোচনা করতেই পারি। কিন্তু যে কথাটা বলছিলাম বারবার, এই যে আপনি উদ্যোক্তা হয়েও আপনি সরকারের পেট্রোনাইজেশন পাচ্ছেন না, কারণ সরকারের ওই সিস্টেমটা, এটা একটা নাম আছে, এই সরকার যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা সিস্টেম চালাচ্ছে, ক্রনি ক্যাপিটালিজম বলে। ক্রনির অর্থ হচ্ছে ফ্রেন্ডস, ও ওর লোকজনকেই সব দেবে, যোগ্য হোক বা না হোক। কারণটা হচ্ছে না, একটু বলি, কারণটা বলে না, একটু শেষ করি। আচ্ছা শোনেন, আমি আপনি আমাকে কথা শেষ করতে দেন। আপনার সঙ্গে কথা আমরা দীর্ঘ সময় শুনেছি, এবং এইটুকু বলে আপাতত শেষ করবো, কারণ আমাদের আরো প্রশ্ন আছে। আপনার সাথে আমি নিশ্চিতভাবেই আলাদাভাবে কথা বলবো। যে কথাটা বলছি, কেন এটা হয়, এটার প্রধান কারণটা হচ্ছে, আমরা শুরু থেকে একটা কথা বলার চেষ্টা করেছি, একটা জবাবদিহিতাহীন সরকার যখন ক্ষমতায় থাকে, আপনি যদি জানেন যে 5 বছর পর ক্ষমতায়
যাওয়ার জন্য আপনাকে ইলেকশন ফেস করতে হবে না, বা আপনি রাতের বেলা ভোট করে সেটা জিতে যাবেন, তাহলে আপনি আসলে মানুষকে নিয়ে কাজ করবেন না। এটি নিয়ম, সারা পৃথিবীতেই তাই হয়েছে। ছোট্ট উদাহরণ দিয়ে আপাতত শেষ করছি। ভারতে বর্তমান সরকারকে নিয়ে নানান রকম অভিযোগ আছে, এই করছে সেই করছে, কিন্তু আপনি জানেন যে এটা এখনো ওখানে অবাধ নির্বাচন হয় বলেই যে বাংলাদেশে পেঁয়াজ বন্ধ হয়েছে। কেন হয়েছে জানেন? পেঁয়াজের দাম বাড়ছিল এবং সামনে একটা নির্বাচন আছে, বিহারের বিধানসভা নির্বাচন। সো বাংলাদেশ কি করবে না করবে, কি ভাববে না ভাববে, ভাবে নাই, তার ওই নির্বাচনে জিততে হবে, কারণ পেঁয়াজের দাম বেড়ে গেলে সে ভোট পাবে না। সো এই যে কোনো একটা সরকারের মাথায় যখন মানুষের আর ভ্যালু থাকে না, তখনই এই ঘটনাগুলো ঘটে। সো যতদিন পর্যন্ত আমরা এরকম নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে না পারবো সরকার, এটা ঘটতে থাকবে। হবে কি হবে না, হবে কি হবে না, এটা গার্জিয়ান, এখানে সবাই গার্জিয়ান, আপনাদের ছেলে মেয়ে আছে। শুনুন, ফ্যামিলি এইটা আমি বাংলাদেশ যে অবস্থায় গেছে, আপনার ফ্যামিলি সমাজ থেকে সংস্কার আপনার আপনার যে কনসেপ্ট আছে, আপনার এই কনসেপ্ট ইনফ্যাক্ট আমাকে বোঝানোর প্রয়োজন নাই। প্রয়োজন নাই কারণ হচ্ছে রাদার আপনি এই ধরনের সেশন দেন, আমরা প্রয়োজন মনে করলে যাব আপনার কনসেপ্ট বোঝার জন্য। অবশ্যই আপনার সেই মেসেজ আপনি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আমি রাজনীতি যেমন চাই, রাষ্ট্র যেমন চাই, সেটার জন্য আমি আপনাদেরকে ডেকেছি বা অন্যদেরকে ডেকেছি, আমি আমার কনসেপ্ট বলবো। সো আপনার কনসেপ্টের জন্য আপনি একটা ফোরাম ডাকেন, আমরা আসবো এবং আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে আত্মীয় স্বজন প্রজাতন্ত্র হতে পারে এবং সেটা কিভাবে সমস্যার সমাধান করবে। আমরা এখানে এই আলোচনায় আপাতত এখানে শেষ করছি। আর আপনার সাথে ইনফ্যাক্ট আপনার যদি আগ্রহ হয় আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। আপনি কি একমত হবেন যে এই মুহূর্তে বিরোধীদের সঠিক নেতৃত্বের অভাবেই বর্তমান ক্ষমতায় আছে? হবেন? আপনি কি একমত হবেন যে এই মুহূর্তে বিরোধীদের সঠিক নেতৃত্বের অভাবেই বর্তমান সরকার 12 বছর ক্ষমতায় আছে? সঠিক নেতৃত্ব কি সেটাই জানে না। যিনি প্রশ্ন করেছেন অনলাইনে, এখানে যারা উপস্থিত আছেন তাদের দুজন কথা বলেছেন, হয়তো শোনেননি, তারা আপনার এই প্রশ্নটাকে সঠিক মনে করে। 12 বছর যদি ধরি, তাইলে এই 12 বছরে বিরোধী রাজনীতির অনেক ভুল চিহ্নিত করা যাবে, অনেক। এবং সেগুলো ফ্যাসিবাদকে, স্বৈরতন্ত্রকে, এক ব্যক্তির শাসনকে আরো শক্তি জুগিয়েছে, এরকম ভাববার কারণ আছে। বর্তমান মুহূর্তেও যদি দেখেন, তাহলেও বিরোধীদের সম্মিলিত বা যৌথ বা যুগপৎ কোনো আন্দোলন গড়ে ওঠারও প্রক্রিয়া আছে, যে তাও কিন্তু দৃশ্যমান নয়। এটা দুঃখজনক এবং এটা স্বৈরতন্ত্রকে উৎসাহিত করছে। ওই যে আগে প্রশ্ন করেছেন, কেউ একজন প্রশ্ন করেছিলেন যে সরকার এত নাজুক পরিস্থিতিতে আছে তবু যাচ্ছে না কেন? এটা সম্ভবত এই কারণেই যে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটা পরিবর্তন ঘটাবার মতো রাজনৈতিক শক্তি এখনো আসেনি। দ্যাট ইজ দি আনসার আমার তরফ থেকে। আমি আরেকটা প্রশ্ন একটু নিতে চাই। এটা ঠিক প্রশ্ন না, এটা একটু প্রশ্ন না, কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উপরে প্লিজ, আপনি আপনার কনসেপ্ট ঠিক না, আপনি এই প্রশ্নের জবাবে যদি ক্লারিফিকেশন, আপনার মতাদর্শ যা আছে আমরা সেটাকে রেসপেক্ট করি, আমাদের সোসাইটিতে সব রকম চিন্তা আসুক আমরা চাই, কিন্তু বলছি আমাদের যেহেতু এই প্রোগ্রামটা আমরা আমাদের দলের পক্ষ থেকে করছি, সেটা নিয়ে কথা। এই 12 বছরে এমন কোনো রাজনৈতিক দল হয়নি যেটাকে এই গণঅভ্যুত্থানের রূপ দিবে। না, কিন্তু আমি মনে করি বলিনি এই 12 বছরের কোনো রাজনৈতিক দল হয়নি যে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনকার সময়ের জন্য আমি মনে করি। শ্যামল খান উনি অনলাইনে প্রশ্ন করেছেন, এরা শুধু গোল টেবিল আলোচনা করে, বাস্তবে কিছু না, রাস্তায় নামতে হবে। এটা একটা মন্তব্য এবং আমি ভাইকে না অনুমতি না নিয়ে এই ব্যাপারে আমি কয়েকটা কথা একটু বলার প্রয়োজন মনে করছি। আমরা একটা কথা খুব বলতাম একসময় যে মাঠের রাজনীতি, মানে মাঠ বলে একটা শব্দ আছে। তো মাঠ ব্যাপারটা কি? মাঠ হচ্ছে আপনি মানুষের সাথে রাস্তায় নামবেন, পরিচিত হবেন, আপনার জনসংযোগ বা সবকিছু ওখানে দাঁড়িয়ে হবে এবং আপনার রাজনীতি, জনসভা সব ওই জায়গায় হবে। আমি বলছি রাজনীতির মাঠ জিনিসটা, শব্দটা থাকবে, কিন্তু মাঠের ডাইমেনশন যে পাল্টে গেছে সময়ের সাথে, আমরা কি সবাই খেয়াল করছি ওটা? রিসেন্টলি একটা আন্দোলনের কথা বলি,
বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচনের একটা ক্রাইসিস হচ্ছে, আপনারা কি এটা ফলো করছেন? আলেকজান্ডার লুকাশেঙ্কো বলে এক ভদ্রলোক 94 সাল থেকে ক্ষমতায় আছে, 26 বছর। এই ভদ্রলোকের বিরুদ্ধে মূল প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কে ছিল জানেন? উনি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে পারেন না। উনি আসলে ব্লগার বলে একটা শব্দ আছে, ভিডিও প্লাস ব্লগারকে মিলে যারা ভিডিও ব্লগিং করে তাদেরকে ব্লগার বলে। তো ওরা মূল ক্যান্ডিডেট হয়ে গিয়েছিল সেই ভদ্রলোক যিনি শুধু ভিডিওতে কথা বলে মানুষের সাথে কমিউনিকেট করতেন, এবং লুকাশেঙ্কো তাকে এত বড় ঝুঁকি মনে করেছে যে তাকে জেলে নিয়ে গেছে। এই লোক কিন্তু মাঠে বা আক্ষরিক যে রাস্তা সেটাই নামে নেই, আপনার খোঁজ নিয়ে দেখবেন। নেয়ার পর কি হলো, ওই ভদ্রলোকের ওয়াইফ পরে প্রেসিডেন্ট ইলেকশন করলো, তার কোনো পরিচয় নেই, সে তার স্ত্রী, শুধু এই পরিচয় হলো। এবং সেই নির্বাচনে তার নাম খুব আসছে এখন, সাভেতলানা তিখানোভস্কা, সে হয়ে গেছে এরকম পারসেপশন, এবং যা হয় আর কি, শেষ নির্বাচন মানে লুকাশেঙ্কো জিতে গেছে। আমার কথা বলার উদ্দেশ্য একটা, আরব স্প্রিং আমরা দেখেছিলাম, রেজাল্ট কি হচ্ছে যে ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু মাঠ কনসেপ্টটা কিন্তু এখন পাল্টে গেছে। মাঠ বলতে এখন অনেক কিছু বোঝায়। আমরা নিশ্চিতভাবে মাঠেও আছি, ভাইয়া জবাব দিয়েছিলেন, আমরা মানববন্ধন করেছি, আমরা ওখানে ছোট সভা করেছি, করোনার মধ্যে পর্যন্ত আগেও আমরা করেছি, কিন্তু এই মাঠ বা এই জায়গায় কাজ করাটা ছোট ব্যাপার, ওটা বড়, ওটা ছোট বড় না, একটা একটা কমপ্লিমেন্টারি বা পরিপূরক। আমি প্রায় একটা কথা বলি, এই যে অনলাইনে কাজ করাটাকে কত ইম্পর্টেন্ট, কত ঝুঁকিপূর্ণ সরকারের জন্য, সরকার বুঝে যায়। বারবার বলছি, সরকারের আচরণ দেখলে বুঝবেন এটার গুরুত্বটা কত। খেয়াল করুন, আপনি যদি প্রিন্টেড মিডিয়ায় কারো, মানে আমাদের একটা মামলা হয়, ফৌজদারি মামলা, আপনারা জানেন, সেটা হচ্ছে কারো বিরুদ্ধে মানহানি করেছেন আপনি, সেটা শাস্তি কি জানেন? যদি প্রিন্টেড মিডিয়ায় করেন সেই ক্ষেত্রে শাস্তি হচ্ছে 3 বছরের কারাদণ্ড হতে পারে। আর আপনি যে ডিজিটাল মিডিয়ায় করেন সেটা 5 বছরের কারাদণ্ড হতে পারে এবং 2 লক্ষ টাকা জরিমানা, দ্বিতীয়বার করলে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা। তার মানে দেখুন, একই অপরাধ যখন আপনি অন্য জায়গার চাইতে ডিজিটাল মিডিয়ায় করছেন, আপনার শাস্তির পরিমাণ কিন্তু বেশি। তার মানে মোদ্দা কথাটা হচ্ছে এই, সরকার থেকে বুঝতে পেরেছে এটাই তাদের মূল সমস্যার জায়গা, এবং যত দিন যাবে এটা আরো তত শক্তিশালী হবে। তো প্রথাগত মাঠ যেটা ছিল সেটার গুরুত্ব চলে গেছে তা বলছি না, কিন্তু মাঠ বলতে শুধু একটাই আছে, আর কোনোটা মাঠ না, নট নেসেসারিলি। মাহমুদুর রহমান মান্না জেলে গিয়েছিলেন, 2 বছর জেলে ছিলেন, উনি মাঠে জমায়েত করে সরকারের রাস্তা বন্ধ করে সরকারকে ফেলে দিতে যাননি, কিন্তু ওনার অন্য কোনো পদক্ষেপ ছিল যেটা সরকারের জন্য থ্রেট মনে করেছিল, এবং তাকে জেলে ঢুকিয়ে ফেলা হয়েছে। দুটো মামলা টামলা এগুলো বাহানা, এগুলো ওনাকে জেলে নেওয়ার একরকম বাহানা তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো আমরা এটুকু বলতে চাই যে দুটো মাঠই থাকবে, পাশাপাশি থাকবে, একটা একটাকে বাতিল করবে না, একটা একটাকে নাকচ করবে না, একটা একটাকে কাজে লাগবে বা সাহায্য করবে। ধন্যবাদ। আর কারো কিছু? আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আমরা কি এদিকে এদিকে যান। না, একটু প্লিজ, আমাদের আরো পার্টিসিপেন্ট আছে, আমরা একটু অন্য কারোর সাথে। ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা এখন দেখেছি কি রাজনৈতিক দল আছে, এখন অব্দি সাধারণ জনগণের যে দলগুলা ছিল এখন পর্যন্ত আছে, এদের উপর থেকে আস্থা ভরসা সব উঠে গিয়েছে। আমরা এমন কিছুই চাচ্ছি যারা আমাদের এই যে আমাদের ভিতরে যে একটা ভুল ধারণা আছে, আমরা যা বলবো, যা চাইবো সেটা হবে না, তারা যা চাইবে সেটাই হবে। তো আমরা এমন কাউকে চাচ্ছি যারা আমাদের বিষয়গুলো বুঝুক, আমাদের কাজগুলো বুঝে আমাদের সাথে সঙ্গে নিয়ে কাজ করুক। তো নাগরিক ঐক্য কি আমাদের এরকম কি ভিন্ন কোনো কিছু করে দেখাতে পারবে, বা এটা না, মানে ক্ষমতা, এখানে একটা কথা বলেছিলেন যে ক্ষমতায় যাওয়া সম্ভব না, ক্ষমতা যেতে হলে যুদ্ধ করে যেতে হবে। তো সেক্ষেত্রে এমন কিছু যেহেতু করতেই হবে, তাহলে আমাদের মানে নাগরিক ঐক্য কি এই জিনিসটাকে একটু ভিন্নভাবে, ভিন্ন চিন্তাধারা দিয়ে সবার দেশের মানুষকে বোঝাতে পারবে যে হ্যাঁ, নাগরিক ঐক্য করো তোমরা। কারণ আমরা যারা আছি তারা এখন, আমি এই বর্তমান সরকার, বিগত দিনে যারা বিরোধী সরকার ছিল, এদেরকে আর মানে এদের উপর কোনো আস্থা নেই। তো আমি নাগরিক ঐক্য করতে চাচ্ছি, আমি নাগরিক ঐক্য করবো, কিন্তু এর জন্য আমাকে কিছু একটু বিশ্বাস আমার নাগরিক ঐক্যের উপর আসতে হবে। তো নাগরিক ঐক্য কি এমন কোনো বিশ্বাস স্থাপন বা এমন কিছু দেখাতে পারবে যে আমি সহ আর দেশের জনগণ জানি সবাই নাগরিক ঐক্য আসে? জান দিয়ে দিচ্ছি, কি করতে বলেন? আর বলেন তো, কি করলে বিশ্বাস করবেন? রেভিনিউ স্ট্যাম্পে লিখে দেবো? একটা ছোট্ট
কথা বলি না ভাইয়া, এই ক্ষেত্রে আমি যোগ করতে চাই, 1 মিনিট একটা যোগ করতে চাই। সেটা হচ্ছে উনি জান দিচ্ছেন যে তার একটা প্রমাণ আমি তো যোগ করতে চাইছি বলে বলছি। আমি বেসিক্যালি ডাক্তার, আমি ডাক্তারি করি না, কিন্তু যেহেতু ডাক্তার, এই যে ভাইয়া বললেন উনি প্রতিদিন বেরোচ্ছেন, প্রোগ্রাম করছেন, উনি বলছেন না অনেকের মধ্যে আমি একজন ছিলাম, নিয়মিত ফোন করে বলতাম যে আপনি বেরোবেন না, ইটস ভেরি রিস্কি রিস্কি, বারবার বলেছি, কিন্তু ওনাকে আমি ঠেকিয়ে রাখতে পারিনি। এটুকু যোগ করতে চাইছি। কি হলে করবো বলেন, কি হলে? আজকে কিন্তু এই দিনে আমাদের অনুষ্ঠানটা যেটা অন্য কেউ করছে না, আমরা চাচ্ছি সবাই আপনি একটু বলেন। কি করলে বিশ্বাস করবেন? রেভিনিউ স্ট্যাম্পে লিখে দিলে নো, আমি মুখে বললাম নো, বলছি তো এতক্ষণ ধরে বললাম না, তাও কি আপনার পুরো বিশ্বাস হয়েছে? আপনি করছেন? তাহলে তো এমনি জান দিয়ে দিলাম। বিগ সাকসেস, ইটস এ বিগ সাকসেস। আমি জানতে চাই আপনার কাছে প্লিজ। এখন যারা নো ভালো নো 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 নো, এই কথাটা শেষ হোক একটু প্লিজ, আপনি একটু ধৈর্য ধরুন। হ্যাঁ। আপনি এই যে কথা বললেন যে এটা করতেই এসছেন, এটা সিদ্ধান্ত নিয়েই কি আসছেন নাকি? জি অবশ্যই বললাম যে বিগত যে দিনে যারা ছিল, বর্তমান দিনে যারা আছে, তাদের উপর থেকে এখন আমি আমার কথা বলতেছি, আমার কোনো আস্থা নেই। আমরা নতুন কিছুই চাচ্ছি, ইভেন নতুন কারো কাছ থেকে নতুন কিছু আশা করছি। তো সেক্ষেত্রে নাগরিকত্ব আমাকে কতটুকু আস্থা দিতে পারবে বা দিবে, যে হ্যাঁ আপনার তো আস্থা হয়ে গেছে, আপনি তো বলছেন আপনার তো আস্থা হয়ে গেছে। এখন আমি কি বলি জানেন, আপনি এরপরে যেদিন আমরা প্রোগ্রাম করবো অথবা এর মধ্যে যে গ্যাপ আছে, আরো 2-4 জন সাথে করে নিয়ে আসেন, আস্থা তৈরি করে। ইনশাআল্লাহ অবশ্যই সেটা এই যে করব। ইনশাল্লাহ বললেন না, এই জন্যই আজকে আসছি যে আজকে আমি যাব, তারপর আই আমার জাস্ট ক্ল্যাপ ফর ইউ। আসলে দলটা এরকম করেই হয়, শুধু দল বলে না, ধরেন যখনই নতুন কিছু হয় তখন একজন কেউ চিন্তা করে, তো একসাথে 10 জন চিন্তা করে না। এমন হতে পারে 10 জন একই সত্য উপলব্ধি করেছে ফ্রম ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট টাইম হতে পারে, কিন্তু এগুলো আবার কম্বাইন করতে হয়। আপনি সেটা এখন ধর্ম প্রচারের ক্ষেত্রে বলেন, একটা নতুন আবিষ্কারের কথা বলেন, কেউ এটা করে, করবার পরে প্রচারটা হতে থাকে, অন্যরা এটার সত্যাসত্য যাচাই করেন, তারপরে আস্থা স্থাপন করেন, তার আগে কিন্তু হয় না। আর একটা হয় না, দেরি আছে, না না না, 6টা 10-এ, 6টা 10-এ আজান, কি বলে এখন ঠিকঠাক করে ফেলছে, 6টা 10টা করে ফেললাম। তো এই যে নতুন আইডিয়াটা নেন তিনি, পরীক্ষা করবার পর মানুষ আসে, এই জন্য সময় দিতে হয়। আর একটা হয়, ধরেন এখন প্রফেট মোহাম্মদ এক আল্লাহ এবং ইসলামে বিশ্বাস করেছেন, তার স্ত্রী ওয়াজ দ্য ফার্স্ট টু বিকাম এ মুসলিম, ওটা স্ত্রী বলে। তো আমি যখন রাজনীতি দেখেছি, হয়তো এমন হতে পারে আমার ছেলেই সবার আগে আমার দলে যোগ দিল, যদি আমার ছেলে কিন্তু আমার দল করে না, ওর দেশেই থাকে না, মানে এখনকার যুবক আবার মনে করবে যে বাপ করলেই করতে হবে, আমার কোনো কথা নেই, আমি বুঝিনি, এরকম হতে পারে। তো এই কারণে বলছি যে বুঝেই করুক, এটা একদম রাতারাতি হবে না। কিন্তু আমি খুবই অনুপ্রাণিত হয়েছি এখন আপনাকে দেখে, আপনার কথা শুনে, যে আপনি এটা ভাবছেন, সমর্থন করছেন, যোগ দিচ্ছেন এবং অন্যদের যোগ দিতে উৎসাহ দেবেন। আই এম ডেফিনেট অন্য অনেকের মধ্যেই এরকম চিন্তাও কাজ করছে, তারা হয়তো এখন বলছেন না, কিন্তু তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হবে। এক্ষেত্রে and আমি and I am confident, আমি এরকম করে বলি, আগে মাঝে মাঝে বলতাম, আমি যখন আওয়ামী লীগ থেকে চলে এসেছি, সেটা হলো কিরকম জানেন, ওই যে সিনেমার মধ্যে দেখেন অনেক উঁচু থেকে কিছু একটা পড়ে গেল, মানুষ বা কিছু পড়ে, তারপরে এরকম একটা কাঁচের উপরে পারদের মধ্যে এরকম দুলছে, ওটাকে কি জানি বলে, একটা টান বেরোচ্ছে, সেইটা থেকে একটা মানুষ দাঁড়িয়ে যায়। বোঝাতে পারলাম আমি? এরকম দেখেছেন তো ছবিতে? তো আমি পড়ে গেছি, আমার হাড্ডি মাংস কিছু নেই, বিকজ নোবডি ইজ উইথ মি। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যে চলে এসেছি এটাই জাস্টিফাইড। আমি আমার কথা বলতে শুরু করেছি, আমি একাই ছিলাম, আস্তে আস্তে হতে হতে এখন আমরা অনেকে আছি। ইট ইজ এ পার্টি নাও, এটা আরো বড় হবে, এটা প্রত্যয়, এই বিশ্বাস নিয়ে কাজ করছি। শুধু একটা জিনিসই করতে চাই, এই যে ধরেন এখন মতটা বিনিময় করছি, সেটা হচ্ছে নিজেরা কতখানি সত্যি, আমাদেরকে অন্যরা কতখানি সত্যি মনে করে,
আমাদেরকে কতখানি বিশ্বাস করে এটা বুঝতে চাই। এই জন্যই এই অনুষ্ঠানটা কিন্তু আমরা আরো করব, এবং আমরা ক্রিটিসিজমও ইনভাইট করছি, আমাদের ভুল ধরিয়ে যাতে দেয় কেউ সেটাও ইনভাইট করছি। শুধু এইটা বলছি, শত্রুর চিন্তা নিয়ে শত্রু মনোভাবাপন্ন লোককে আমি এনকারেজ করব না, কিন্তু ক্রিটিক ডেফিনেটলি এনকারেজ করছি। তারা আসবেন, বলবেন, এবং এইভাবে আমার জন্য জয় করবার জন্য সারা বাংলাদেশ আছে। মুভ করছি, জিতছি তো। আমি আর কোনো প্রশ্ন এখন জি বলেন, এটা শেষ প্রশ্ন, এরপরে নেব না। আমার একটা প্রশ্ন ছিল, নেপোলিয়ন বোনাপার্ট বলছিল আমার একটা প্রশ্ন, আমি নাগরিকটা এখন আমরা কি দিলে আমরা জাতীয়ভাবে বা জাতির কাছে আমরা যাতে সমগ্র জাতি আপনাকে মানে কি বলে নেতৃত্বে দেখতে পারে, মানে রাষ্ট্রীয় ক্ষমতা, এখন আপনি আমাদের কাছ থেকে কর্মীদের কাছে কি আশা করেন এই দিকটা? এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে বিশ্বাস আছে, এই বিশ্বাসটা আপনার পরিচিত পৃথিবীতে পরিচয় করেন। আপনি মনে করেন যে এই 50 বছরের 49 বছরের বাংলাদেশ যেখানে যাওয়ার কথা ছিল সেটা যেতে পারেনি, সেটা দুর্বৃত্তায়িত রাজনীতির কারণে, যারা এতদিন পর্যন্ত দেশ চাই যায়নি, নিজেরা দলবাজি করেছে, স্বার্থ সিদ্ধি করেছে। নাগরিক ঐক্যকে আমি বিশ্বাস স্থাপন করেছি, এই দলটা আমি গড়ে তুলতে চাই। আপনি যাদেরকে চেনেন, যাদের কাছে আপনি বলতে পারবেন, তাদেরকে বলতে থাকেন। আপনি 100টা মানুষকে বলবেন, তার মধ্যে 10টা লোক হলেও আপনি পাবেন যারা আপনার সাথে আছে। আমি মনে করি এটা যারা নাগরিক ঐক্য করবে তাদের প্রত্যেকের জন্য এটাই কাজ, দলের প্রতি তাদের কাজ। আচ্ছা, যারা দল এখন করছেন না, কারণ এখানে কয়েকজন আছে তারা এখনো দল করবেন তা মনে করেন না, কিন্তু এইটা তারা মনে করবেন, করা উচিত। এই জন্যে আওয়ামী লীগ বিএনপিকে তো দেখলেন, জাতীয় পার্টি দেখেছেন এরা পারছে না, নতুন কিছু হওয়া দরকার। এটা বিশ্বাস করেন, নাগরিক ঐক্য নাই বললেন, বলেন যে না পুরনো দিয়ে হচ্ছে আর নতুন কিছু চাই। সেই নতুন কোনটা সেটা আবার আর একটা বিচার হবে, কিন্তু আমি এক স্টেপ তো এগিয়ে গেলাম। এই ক্যাম্পেইনটা করতে হবে, এবং এই ক্যাম্পেইনটা বিল্ড আপ করার কাজই আমরা করছি। ওই যে বললাম না, মাঠের আন্দোলন। মাঠ মানে এখন আপনার ফেসবুক পেজও একটা মাঠ, এখন অনলাইন একটা বিগ ফিল্ড। এই সব জায়গা থেকেই আপনি লড়াইটা করে গুছিয়ে আনেন, তাহলে এখন সববারে ভালো দিকটা কি হয়েছে, বিশেষ করে করোনায় আমরা দেখছি বড় বড় দল, বড় না ছোট তা তো বোঝা যাচ্ছে না, তার মাঠে আসতে পারছে না ওই মাঠে, কিন্তু আমরা এই মাঠে আছি, এবং সেখানে তারা আমাদের চেয়ে বড় আকারে নেই। এই জন্যে আমরা আমাদের বিজয়ের ব্যাপারে বেশি আশাবাদী আছি। ওকে, 6টা 10টার সময় আমার মনে হয় আরো প্রশ্ন নিতে পারবো। না সবাই একটু বলো, আচ্ছা ঠিক আছে। একটু বলো। মানে আমার সঙ্গে যারা যারা এসেছিলেন, আমাকে কাজগুলিতে হেল্প করেছেন, তারা আছেন। তাছাড়া আমার সেন্ট্রাল কমিটি যারা আছেন তাদেরকে আমি একটু পরিচয় করে দিতে চাই। আর তাদের মধ্যে কেউ যদি কিছু বলতে চান, ঠিক 6টা 10-এর মধ্যে ছেড়ে দেবো আমি, মানে সভাটা শেষ করব। আমাদের একজন খুবই ভক্ত বলেন, আমাদেরকে বিশ্বাস করেন, আস্থাশীল, আমি নেতাকর্মী বলতে পারি, কিন্তু উনি একটা সরকারি চাকরি পেয়ে গেছেন। উনি এখন আর নাগরিক ঐক্য করেন সেটা বলতে চান না, পরিচয় দিতে চান না, কিন্তু উনি এই কর্মসূচি শুনে তার চাকরি পাওয়া উপলক্ষে সবার জন্য মিষ্টি আর কিছু খাবার পাঠিয়েছেন। আপনারা যাবার আগে সেটা দেব। ইট ইজ নট দ্যাট, এটা কিন্তু কোনো আমরা সিস্টেম করি না যাদের ডাকলাম তাদের একটু যাওয়ার আগে খাইয়ে দিলাম, এটা না। এটা হলো ওই অকেশন, বিকজ অত খাবার পয়সাও আমাদের কাছে সবসময় থাকে না। আমি ওনাদের পরিচয় আগেই দিয়েছি। শহীদুল্লাহ কায়সার আমাদের সমন্বয়কারী, নজমুল সাদাত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, এতক্ষণ ধরে সাহিত্য পরিচর্যা করলো। সাকিব আলী, উনি একজন ডিপ্লোম্যাট মানে ছিলেন, এখন আমাদের সঙ্গে তো সরাসরি কাজ করছেন। আবু তালেব জাহান ভাই, তার পরিচয় করে দিয়েছি, যিনি সদ্য যোগদান করেছেন। আনিসুর রহমান খসরু, সেন্ট্রাল কমিটি মেম্বার। শুধু সেন্ট্রাল কমিটি যারা আছেন তাদেরই পরিচয় করতে সবাইকে অত দিতে পারবো না। তারপরে সাউন্ড যেরকম করে দাঁড়িয়ে আছে, বাসপুরের ছাত্র সংগঠনের মানে আমাদের ছাত্র ঐক্যের দপ্তর সম্পাদক, তার পাশে কবির হাসান। একটু বলে দাও তো, ভালো বলে নিজেরা বলো, ফোনটা ধরতে হবে আমার। তাই হ্যালো হ্যালো, তোমরা বলেনি। এদিকে ফেরদৌসী আক্তার নারী ঐক্যে, এখানে আসেন মাহবুব, উনি আমাদের ঢাকা মহানগর দক্ষিণের
আহ্বায়ক, তারপরে আছেন শহীদুল ইসলাম অ্যাডভোকেট, উনি আমাদের মহানগরের সংগঠক নেতা এবং বগুড়ার কাজ করেন। আপনি তো যোগ দিয়েছেন নাকি আজকে, নাকি কি বলবো? হ্যাঁ আগে ছিল হ্যাঁ? রফিক, হ্যাঁ? আমার সাথে এর আগে আমাদের অনেকগুলো আয়োজনে এসেছে এবং অনেকগুলো মানববন্ধন করেছে। আমি এর আগে পরিচয় করাই। তো তুমি পুরানো লোক, নতুন নতুন ভাব দেখো কেন? এর আগে আমাদের অনেকগুলো মানববন্ধন করেছে, বুয়েটের মানববন্ধনও ছিল। পরিচয় বলেন, অসুবিধা নেই। এরপরে আছেন রজ্জব আলী বিশ্বাস, উনি ঢাকা মহানগর দক্ষিণের নেতা। তারপরে শহীদুল্লাহ, উনিও ঢাকা মহানগর দক্ষিণের নেতা। আর এদিকে আছেন গোলাম রব বাচ্চু, উনি ঢাকা মহানগর দক্ষিণের নেতা। তারপর রুমি আছেন, তাও ঢাকা মহানগর দক্ষিণের নেতা। এই পাশে আছেন আলী, আমাদের ছাত্র ঐক্যের সংগঠক, মহানগরের আহ্বায়ক। মহানগর ঢাকা মহানগরের আহ্বায়ক ছাত্র ঐক্যের। তারপর আছেন আনিসুর রহমান মুন্না, উনি যুব ঐক্যের কেন্দ্রীয় নেতা। ওইদিকে আছেন খলিলুর রহমান, আমাদের যুব ঐক্যের কেন্দ্রীয় নেতা। তারপর পিছনে আছেন রফিক সাহেব, ডাক্তার রফিকুল ইসলাম, উনি ঢাকা মহানগর দক্ষিণের নেতা। তারপর আছেন ইলিয়াস ভাই, উনি 70-এর উপরে বয়স, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের নেতা। উনি সব প্রোগ্রামে উনি আসেন। এখানে রাজ্জাক সচিব, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। আর এদিকে আতিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব। অনেকেই আছেন, যাদের পিছনে আছেন আমাদের নাগরিক ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। আর সামনে আছেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য শাকিব আনোয়ার। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব হোসেন মুকুল ছিল, উনি পিছনে বোধহয় উঠে গেছেন। আজকের এই অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করেছেন, নাগরিক ঐক্যের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাই। নতুনদের উদ্দেশ্যে বলবো, আমাদের যিনি নেতা, উনি পরিচ্ছন্ন নেতা, সজ্জন নেতা, বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। একসময় ছাত্র নেতা ছিলেন, ছাত্র রাজনীতির কিংবদন্তি হিসাবে তিনি ছাত্র সমাজের কাছেও পরিচিত ছিলেন। উনি বাংলাদেশের জীবিত যেসব নেতা আছেন, তাদের মধ্যে আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতাই একমাত্র নেতা যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একমাত্র নেতা তিনি যিনি ডাকসুতে সাধারণ ছাত্রদের বিপুল ভোটে 2বার ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন। আমরা দুঃখের সাথে মাঝে মাঝে নিজেদের বুঝাই, ওনার সাথে যারা নির্বাচনে ভরাডুবি হয়েছে, যাদের এমন কেউ কেউ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে আছেন, বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের নেতা পরীক্ষিত, পরিচিত। আমরা মনে করি আগামী দিনে যদি এই রাষ্ট্রে দুর্নীতিবাজদের উৎখাত করতে হয়, তাহলে এই নেতার হাত ধরে, এই নেতার নেতৃত্বে গণমানুষকে সাথে নিয়ে আমরা পারবো আজকের এই স্বৈরাচারকে উৎখাত করতে। স্বৈরাচারের পতন ঘন্টা বেজে উঠেছে। এই পতন ঘন্টা আরো শক্তি সঞ্চয়ের জন্য এখানে নতুন যারা এসেছেন তাদেরকেও আমরা আহ্বান করবো, আপনারাও আমাদের সাথে একাত্ম হয়ে কাজ করুন। আপনারা নিজেদের প্রশ্নের সকল জবাব নিজেরাই পাবেন। সাধারণ মানুষ তৈরি আছে, তাদের কেউ কেউ বলছে মাঠে নামে না কেন? মাঠে তো নামানোর জন্য আমরা বলছি, আমরা মানববন্ধন করেছি, সামনে আমরা আরো মানববন্ধন করব। আমাদের যদি মিটিং মিছিল করার সুযোগ দেয়, আমরা প্রচার করে যদি মিটিং সরওয়ার দিতে মিটিং করি, তাহলে লক্ষ জনতার ঢল সেখানে নামবে, আমরা বিশ্বাস করি। তো আজকে এই নিপীড়ন নির্যাতন যদি না থাকে, এবং নিপীড়ন নির্যাতন যা আছে এটা বন্ধের জন্য আমরা আন্দোলন করছি। সকলকে অভিনন্দন। ধন্যবাদ।
আসলে আমি রাজনীতিতে কিন্তু একেবারে নবাগত। ওই যে মান্না ভাই যেটা বারবার বলতেছে যে সাধারণ মানুষের জন্য রাজনীতি, আমি সে সাধারণ মানুষের একজন। তো রাজনীতিতে আসলে আমরা পরীক্ষিত নেতাদের তো দেখলাম অনেক, এখন সময় হলো সাধারণ মানুষের লিড নেওয়ার। তো মান্না ভাই সেইটাই শুরু করে দিয়েছেন, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য উনি নেমে এসেছেন। আমাদের উচিত, আমরা যারা সাধারণ বা নিজেদেরকে অসাধারণ ভাবি, কারণ আমরা তো সবাই মধ্যবিত্ত যারা আছে, আমরা কিন্তু সাইন্টিফিক, আমরা কিন্তু খুব হিসাব নিকাশ করে আগাই। তো তাদের সময় এখন হলো নিজেদেরকে একটু মাঠে নামানোর, সেটা হোক ফিজিক্যাল মাঠ, সেটা হোক অনলাইন মাঠ। তো আপনারা যদি নেমে আসেন তাহলে আমাদের আন্দোলনটা একটু বেগবান হবে। আর যেহেতু আপনারা নিজেরাই বলছেন যে আন্দোলনে কোনো বিকল্প নাই, কিন্তু আন্দোলনে কিন্তু অনেক মাধ্যম আছে। সেই মাধ্যমগুলোর মধ্যে কোন মাধ্যমটা আমাদের জন্য বেশি যুগোপযোগী হবে সেটা আমাদেরকে বেছে নিয়ে আমরা সেইভাবে আগাবো। আমরা খুবই সাইন্টিফিক ওয়েতে আগাচ্ছি। এখানে আমরা আজকে যে মিটিং করলাম এটাও কিন্তু সচরাচর রাজনৈতিক দলগুলো করে না। আমরা তাদের থেকে ভিন্ন কিছু করার দেখাচ্ছি যে আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত। তো আমাদের সেই পরিবর্তনের জন্য আপনারা সহায়ক হবেন। প্রত্যেকটা জিনিসের ভিতরে আমরা যখন যে কোনো, এখন ধরেন প্রযুক্তির যুগে তিনটা বিষয়কে মাথায় রাখা হয়, একটা হলো ম্যাটেরিয়াল, মেশিন, আর একটা হলো মেথড। তিনটা জিনিস, আপনি একটা ভালো প্রোডাক্ট চাইতে হলে তিনটা জিনিস আপনাকে ভালো হতে হবে, একটা হলো ম্যাটেরিয়াল, একটা মেশিন, আর একটা মেথড। কিন্তু তিনটার পিছনে বিহাইন্ড দ্য ম্যান যদি খারাপ হয়, আপনি তিনটার কোনটা ভালো দিয়ে লাভ করতে পারবেন না, কোনো সময় ভালো প্রোডাক্ট করতে পারবেন না। তাহলে রাজনীতিবিদের ভিতরে কি আছে? ম্যানের তো অভাব নাই, কিন্তু সেই যোগ্য ম্যানটা কি আমাদের আছে কিনা? আমরা সেই যোগ্য একজন ম্যানকে কিন্তু খুঁজে পেয়েছি, যার আপনাদের এখানে কথাবার্তা শুনে দেখলেন, আমরা নিজেরাও সার্চ করে দেখতে পারেন যে তার কিন্তু তেমন কোন ধরনের কালিমা তার ভিতরে আপনি খুঁজে পাবেন না। তো এই যে একটা ম্যান আমরা পেয়েছি, এই ম্যানকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের সাধারণ মানের ম্যাটেরিয়াল, সাধারণ মানের মেশিন, সাধারণ মানের মেথড দিয়েও আমরা কিন্তু যুগোপযোগী বা উন্নত মানের একটা প্রোডাক্ট আমরা বের করে নিয়ে আসতে পারবো, যেটা রাজনীতিতে একটা মাইল ফলক হিসেবে দেখা দিবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এগিয়ে আসেন, যারা নিজেরা সাধারণ ঘরের ভিতরে বসে না থেকে ঘর থেকে একটু বের হন। আমরা তো বের হয়ে গেছি, আপনারা একটু যোগ দেন, একটু হাত দেন। আমরা বড় একটা চেন তৈরি করব, সেই চেনটা সারা বাংলাদেশ না সারা পৃথিবীকে নাড়িয়ে দিবে। আমরা নতুন কিছু তৈরি করবো, বিশ্ব সেটা দেখবে যে হ্যাঁ সম্ভব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আরেকটা বিষয় আমি মনে করলো, সেটা হলো আমরা প্রেস ক্লাবের সামনে প্রায় দেখি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি নিয়ে অনশন করেন এবং অবস্থান ধর্মঘট করেন। পিছনে দেখা যায় যে ব্যানারের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি টানানো, শেখ হাসিনার ছবি টানানো, চোরায় আসনের ধর্মের কাহিনী। বাঘের সামনে সুন্দরবন গিয়ে যদি আপনি কাকতি মিনতি করেন, বাঘ তুমি আমাকে খেও না, সে বাঘ আপনার কথা শুনবে না। ক্ষমতাসীন নির্যাতনকারী নিপীড়নকারীদের কাছে এইসব দাবি আদায়ের জন্য কথা বলে লাভ তো হয় না। আমরা সেখানে যাওয়ার শত ইচ্ছা থাকার পরও আমরা অনেক দাবিকে মান্না ভাই সহ আমরা সমর্থন দিয়েছি, তাদেরকে বলেছি আপনারা আপোষহীন ভাবে আন্দোলন করেন, আপনারা রাস্তায় থাকেন। জনগণকে এই আন্দোলনের রাস্তায় আনার জন্য আমরা চেষ্টায় আছি। আরেকটা হলো আমরা আশাবাদী, আমরা সফল হচ্ছি প্রতি মুহূর্তে। নতুনদের উদ্দেশ্যে বলছি, আমার এক বন্ধু, তিনি বাংলাদেশে ব্যবসা করেন, এখন তার ছেলে আমেরিকাতে ব্যবসা করে। উনি আমেরিকা গেছেন করোনার আগে, করোনা শুরু হওয়ার আগে ফেব্রুয়ারিতে। সেখানে গিয়ে আটকে পড়েছেন। আমাকে ফোন করে বললেন হঠাৎ, আমি তাকে সামনাসামনি অনুরোধ করেছি, অনেকবার বলেছি দোস্ত তুমি আমাদের দল করো, সে আসে নাই। এমনি বলছে আমি তো আসি, সমর্থন করি। কিন্তু আমেরিকার থেকে সে আমাকে টেলিফোন করে জানিয়েছেন যে আমি তোমার সাথে আর মান্না ভাইয়ের নেতৃত্বে আমি রাজনীতিতে আছি, আমি ঢাকায় এসে দেশে এসে আমি তোমাদের সাথে কাজ করতে রাজি আছি। এটা আমরা এই ধরনের প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় যারা প্রবাসে আছেন তারা আমাদেরকে জানাচ্ছেন, বলছেন। এবার আপনাদের সামনে আপনারা তো শুনেছেন ইতিপূর্বে যে বিশিষ্ট কূটনীতিবিদ, তিনি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আলী ভাই, তিনি বলবেন।
আসসালামু আলাইকুম। আসলে আমি কোনো সময় নিতে চাই না, আর বোধহয় কয়েক সেকেন্ড আছে, 6:10 হওয়ার। এই অনুষ্ঠানটা আসলে আমাদের নেতা, আমাদের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না কে ঘিরেই এই অনুষ্ঠানটা হয়েছে, যে উনি এবং আমাদের আজকের যারা অতিথিরা এসেছেন সাধারণ জনগণের মধ্য থেকে। আমি তাদের সাথে আমি যেটা মনে করি যে আমরা এখন বোধহয় অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে, আমরা তাদের সাথে ফলো আপ বা আমরা আরো কথা বলতে থাকবো, কথা শেষ হচ্ছে না। তা আমি ভাইয়ের পারমিশন নিচ্ছি, আমি কি এখন শেষ করতে পারি, এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।